আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সব ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, আমরা তাহলে শুরু করি, কি বলেন? আমাদের যে ক্যাপ্টেন ছিলেন, ইশরাত একজন, দুজন ক্যাপ্টেন কে কে ছিলেন জানি? ওয়ালাইকুম স্যার। অভিজিৎ। জি স্যার। অভিজিৎ sorry, অভিজিৎ। ওয়ালাইকুম স্যার, মুজাহিদুল ইয়েস ইসলাম। স্যার। মুজাহিদ। আচ্ছা, সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, ওকে, আমরা তাহলে এই শুরু করি। এখন আমাদের টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে যে আমি সহ 87, দ্যাট ইজ 88। তো জেনারেলি আজকে একটা ক্লাস, হ্যাঁ, একটা ক্লাসের আদলে আমরা তৈরি করছি আমার স্লাইড গুলো। আমি এই ফাঁকে একটু বলি, আমাদের যে 88 আর 87 আমরা যারা আছি এখানে, আমার ফার্স্ট ক্লাসে ছিলেন না এমন কেউ কি আছে? স্যার আমি স্যার। তাহমিদ, জি স্যার আমি স্যার। তাহমিদুর, আরো একজন দুইজন, আর কেউ কি গত কামরুন নাহার তিনজন, স্যার আমি করিনি স্যার। আকিব জাভেদ চারজন, জি স্যার ছিলাম না। মাহিম 124, তারপরে সুমাইয়া সেলিনা, যদি আমি নামটা ঠিক বলে থাকি। হ্যাঁ, ঠিক আছে। আর এনিমোর স্যার তাহমিদ। আমিও ছিলাম না। আচ্ছা, মোটামুটি আমরা 5-7 জন 10 জন বা ছিলাম না। ওকে, সমস্যা নাই। তো এটা উদ্দেশ্য হচ্ছে যে যে আমি আমার পরিচয়টা দেওয়ার জন্য আপনাদেরকে, সেটা যারা গত ক্লাসে ছিলেন তারা তো জানতেন। আহ, আমার পরিচয়টা হচ্ছে যে আমার নামটা অলরেডি পেয়েছেন, মাহবুব আলম। আমি আপনাদের আইসিবির একজন মেম্বার। আমি প্রায় আজকে দীর্ঘ 13-14 বছর ধরে আপনাদের আইসিবির বিভিন্ন সেশনে নলেজ শেয়ারিং করে থাকি। আহ, আমি বর্তমানে আছি অটোক্রপ কেয়ার লিমিটেডের সিএফও হিসাবে। বিফোর দ্যাট ছিলাম হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, হাইডেলবার্গ ম্যাটেরিয়াল এখন নাম। তারও আগে ছিলাম আরো দুইটা অর্গানাইজেশনে। আমার আহ, যদি কলেজ বলি, আমার স্কুল হচ্ছে চিটং মিউনিসিপাল মডেল হাই স্কুল। যারা চিটং সাইডে আছেন তারা হয়তো চিনতে পারে। আমার কলেজ হচ্ছে চিটং কমার্স কলেজ। তারপরে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, এবং আমি আর্টিকেলশিপ কমপ্লিট করি এসএফ আহমেদ কোম্পানি থেকে। সো দিস ইজ আমার ভেরি শর্ট ব্রিফ। তো আমি আজকে শেয়ার দিই, আর এই ফাঁকে আমি একটু যদি আপনাদের সাথে যদি ডিসকাস করি। আমরা একটা ক্লাস করছি, তাই না? এখন এই ফাঁকে যদি আপনারা বলতেন যে আপনাদের লাস্ট ক্লাসটা, আপনাদের যারা ক্লাসটা করছেন তাদের মানে কতটুকু বুঝতে পারছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ক্লাস আমি যে যে ওয়েতে করাচ্ছি সেটা আপনাদের মানে এক্সপেকটেশন মিট করতেছে কিনা, অ্যাজ ওয়েল এস আমি লাস্ট ক্লাস একটা এমসিকিউ টাইপের একটা কুইজ টাইপের দিয়েছিলাম। উম, আহ, দিয়েছিলাম, সেটাও আপনারা মেবি, আমি যতটুকু আজকে সকালে চেক করলাম, 80 তো 80 থেকে 88 বা 84% সেটাতে অ্যাপিয়ার্ড হয়েছিলেন। খুব ছোট করে একটা কুইজ সিস্টেমে করছিলাম, যেটা শুধুমাত্র আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য। এখানে ফার্স্ট সেকেন্ড কে হচ্ছে সেটা আসলে আমার উদ্দেশ্য না, এবং সেটা বেসিক্যালি আমি জানিও না। তো এই 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 ইস্যুতে যদি আপনারা যদি দুই একজন একটু কথা বলতেন যে আসলে আপনাদের কেমন লাগছে এই ক্লাসটা। সো ফার সো গুড স্যার, মানে এখন পর্যন্ত স্যার ভালোই লাগছে। কোনো প্রবলেম হয়নি বুঝতে কোনো কিছু। স্যার মানে এই যখন আমি যখন এমসিকিউ সলভ করছিলাম তখন তখন দেখলাম যে হচ্ছে গিয়ে মানে আমি চয়েস দিছি। পরে যখন রেজাল্ট চেক করলাম তখন দেখলাম মার্কস অনেক কম আসছে, কিন্তু পরে দেখলাম যে ওই একটার মধ্যে অনেকগুলা চয়েস করতে হয়। আমি ভাবলাম যে একটা চয়েস করা লাগে। আমি রাইটটা অ্যান্সার দিছি, কিন্তু দেখলাম যে রাইটটার সাথে আরো কয়েকটা আছে। ওকে ওকে, সাইম ইসলাম। আচ্ছা সাইম, আপনি আপনি দেখেন আমাদের এই যে একটা প্রি মাইন্ডসেট যে একটা এমসিকিউ তে একটা রাইট আনসার থাকবে, এটা আমাদের মাইন্ডসেট, এবং এটা আমরা দেখে আসছি, ঠিক কি না? এটা আমরা দেখে আসছি। ইয়েস স্যার স্যার। এটা আমার সাথে হয়েছে স্যার। আমি মোস্ট প্রবাবলি একটাই আনসার ভেবেছিলাম, কিন্তু আসলে এখানে মাল্টিপল আনসার হয়েছে, যার কারণে আমারও কিছু মিস্টেক হয়েছে। আমি না, বুঝতে পেরেছি যে একাধিক আনসার হবে, কিন্তু
তারপরে ওই যে কনসেপ্টটা মাথায় ছিল যে আসলে একটাই মনে হয় আনসার হবে। হ্যাঁ, তো এটাই বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে দেখেন কোনো সময় কখনো কোনো প্রি সেট করবে না, প্রি মাইন্ড সেট করবে না, কারণ আমরা আপনার এখন প্রফেশনাল লেভেলে। এমনও হতে পারে ওখানে ভিতরে একটা আনসারও নাই, হতে পারে, নট আনলাইকলি, তাই না? আবার এমনও হতে পারে সবগুলা, ওর মধ্যে দুইটা বা তিনটা, একটা, মানে সব কোনো কিছুতেই আপনি নিজেকে সেট করতে পারবেন না। ওকে, তো মানে একদম একটাতে ফিক্সড করে রাখতে পারবেন না। তো তার উপরে সবচেয়ে আসলে সেটা তো একটা ঠিক আছে, এটা মানে আপনাদের ইন্টারেস্ট গ্রো করার জন্য বা আহ, এই যে আপনার যে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওই দিন যে আমার কথাগুলো শুনছেন বা একটা নতুন একটা টপিক, আমরা সাধারণত অন্যান্য টপিক গুলো আমাদের বিভিন্ন, আমরা যেন অনার্স মাস্টার্সে পড়ি তাদের বিভিন্ন কোর্সের ভিতরে থাকে, এই সাবজেক্টও থাকে, বাট এতটা ছোট আকারে থাকে যে আসলে ওখানে খুব একটা কিছু তেমন একটা বোঝা যায় না। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন বা আমাদের যে কর্মক্ষেত্রতে দেখা যাচ্ছে যে আমরা ট্যাক্স ভ্যাটের বাইরে আমরা থাকতে পারি না, কেউ পারবে না থাকতে। তাহলে দেখেন এই যে এত একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা যদি আমরা সবাই জানি কি কিছু ওয়ার্ড জানি, ভাষা ভাষার জিনিস জানি, কিন্তু এটা যে ব্যাপ্তিটা কত বড়, এটার যে মানে গভীরতাটা কত বড়, বা এটাতে নলেজের কত কত একটা বিশাল জিনিস, সেটা সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে আসলে বেসিক্যালি ভ্যাট বলতে কি বুঝি আমরা খুবই অল্প কথায়, খুবই এবং সেটার এরিয়াটা কোথায়, কোত্থেকে এই ভ্যাট সিস্টেমটা আসছে, আমাদের দেশে কিভাবে আসছে, ওয়ার্ল্ড কমার্স কিভাবে আসছে, এবং সাথে সাথে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে যে আমাদের রিলেটেড যে মানে রেফারেন্সিং বুকগুলো, সেই বুকগুলোতে আইনের কোথায় কোন ধারাটা আছে সেটা আস্তে আস্তে আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি। তো বেসিক্যালি এই ছিল আসলে আমাদের লাস্ট ক্লাসটা। তো আমরা যারা গত লাস্ট ক্লাসটা মিস করছি, খুব একটা যে প্রবলেম হবে ব্যাপারটা তা না। আপনারা যদি যারা মিস করছে, যারা লাস্ট ক্লাসে আমরা যে কোনো কারণে হোক আমরা অ্যাটেন্ড করতে পারি নাই, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের কলেজ ফ্রেন্ডদের থেকে বা পার্টনারদের থেকে আমার সিনাপসিসটা আমি দিয়ে দিই। এবং এটাও বলি আমার সিনাপসিস গুলো লাস্ট 3টা সেশনে খুব একটা চেঞ্জ হয় না, কারণ আইন চেঞ্জ না হলে স্লাইড চেঞ্জ হওয়ার স্কোপটা খুবই কম। সামান্য কিছু হয়তো অ্যাসার ট্যাসার থাকবে না, যেমন এবার বিভিন্ন স্লাইডে কিছু চেঞ্জ আসবে, খুব একটা যে চেঞ্জ আছে না, কিছু টপিক্সে শুধু চেঞ্জ থাকে। তো আপনি আর আগের সেশন বা আপনাদের সিনিয়র ভাই বা কারো কাছে যদি আমার স্লাইড গুলো পেয়ে থাকেন, ওগুলা একটু মানে বেশ করে ফার্স্ট ক্লাসের জিনিসটা একটু রিভিশন দিয়ে নেবেন বা একটু দেখে নেবেন। তারপরে যদি কোনো জিনিস না বুঝেন, আমি তো আছি, আমরা দরকার হলে প্রত্যেকটা ক্লাসের প্রথম দিকে দেখবেন আমি 5-7 মিনিট প্রিভিয়াস ক্লাস নিয়ে কথাবার্তা বলি, সেখানে আপনারা আপনাদের ভয়েসটা রেজ করতে পারেন, আপনাদের কোয়ারিটা আপনারা ড্রপ করতে পারেন। তো ওকে, ফাইন। আমাদের আজকের ক্লাস হচ্ছে থার্ড, বেসিক্যালি আমাদের শিডিউল কারণে আজকে থার্ড। আমরা রোজা রমজানের দিন আমরা 4:15 পর্যন্ত মেবি, সরি 5:15 পর্যন্ত মেবি আনটাইটেল, বাট আমরা চেষ্টা করবো হয়তো বা যদি 5-10 মিনিট একটু আগে পরে হয় সেটা আমরা মেনে নিব। ওকে, তো আজকে ক্লাসটা হচ্ছে যে ক্লাস থার্ড ক্লাস। আমরা এই ক্লাসের আগে অ্যাজ ইউজুয়াল আমরা 14ই মার্চে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম ফ্রাইডেতে মর্নিং এ, সেখানে আমরা সেটা ছিল আমার ফার্স্ট ক্লাস। সেখানে যে টপিক গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম, সেখানে ছিল কনসেপ্ট, ভ্যাট বলতে কি বোঝায়, কি থাকে, ভ্যাটের উৎপত্তি কি। আমরা এতটুকু জানি ভ্যাট হচ্ছে যে একটা মূল্য সংযোজন কর, কোন একটা স্টেজে কোন একটা প্রোডাক্টে, কোন একটা দ্রব্যে, কোন একটা সেবা যে মূল্য সংযোজন করা হচ্ছে, সেই মূল্য সংযোজনের উপর গভর্নমেন্টের একটা রেভিনিউ ডিমান্ড করে থাকে। এট দ্য এন্ডে এই মূল্য সংযোজন করটা শেষ পর্যন্ত গিয়ে আমাদের যে কনজিউমার থাকে তাকে বহন করতে হয়। এবং আমাদের এই যে ভ্যাট আইন, আমরা এই যে ভ্যাটের অ্যাক্টিভিটিস, মূল্য সংযোজনের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা চালাবো, সেটা কোন আইনের মাধ্যমে। এক সময় ছিল আমাদের ভ্যাট অ্যাক্ট 1991, 1991 সালে একটা আমাদের ভ্যাট আইন ছিল। সেই ভ্যাট আইন মাধ্যমে আমরা 2019-এর 30শে জুন পর্যন্ত আমরা সেই আইনটা দিয়ে আমরা আমাদের ভ্যাট কার্যক্রম চলতো। বাট এই ভ্যাট আইন কার্যক্রম চলার সময়, যুগের তাগিদে, সময় প্রয়োজনে দেখা যাচ্ছে নতুন একটা ভ্যাট আইনের প্রয়োজন এসে দাঁড়ায়। সেই পরিপ্রেক্ষিতে 2012 সালের 1 জুলাই গভর্নমেন্ট একটা নতুন ভ্যাট আইন অ্যাপ্রুভ করে, সংসদে পাশ করে। এবং এই সংসদে এই আইনটা পাশ করার পর তারা চিন্তা করছিল যে 15 বা 16 সালের দিকে সেটা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু 15-16 সালে ইমপ্লিমেন্ট করতে পারে নাই। 17 সালে ইমপ্লিমেন্ট করতে চাইছে, তখনও পারে নাই। এরপরে ছিল ইলেকশন পিরিয়ড, সেই দৃষ্টিকোণ থেকে তারা বিভিন্ন কমার্স হাউস এবং বিভিন্ন ব্যবসায়ীদের থেকে বিভিন্ন অভিযোগের কারণে তাদের কিছু বাধার মুখে ওই আইনটা পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে শেষ পর্যন্ত গিয়ে 1 জুলাই 2019 সাল থেকে নতুন ভ্যাট আইন 2000, ভ্যালু এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 ইমপ্লিমেন্ট হয় 1 জুলাই 2019 সাল থেকে। তো এই ছিল আসলে ভ্যাট আইনের আমাদের একটা হিস্ট্রি।
তারপরে এই প্রত্যেকটা আইনে আপনারা দেখবেন, আপনাদের প্রত্যেকটা আইনে আমাদের কিছু থাকে, এই ডেফিনেশন থাকে। হুম। একটা minute একটু। ওই পরবর্তীতে আমাদের আইনের মধ্যে যে সেন্টেন্স গুলো থাকে, সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড গুলো কি ধরনের মিনিং কি ক্যারি করে সেগুলো বোঝানোর জন্য সেই আমাদের প্রায় ভ্যাট আইনে আমাদের প্রায় 110টা বা 111টা আমাদের ডেফিনেশন আছে। সেখান থেকে আমি কয়েকটা ডেফিনেশন আলাপ করছিলাম, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। সবগুলো ইম্পর্টেন্ট, বাট তারপরে সবগুলো তো আর এখানে আলাপ করা সম্ভব হয়ে ওঠে না। যেগুলো আমাদের পারা যায় সেগুলো আমরা আলাপ করছিলাম, সেটা একটু আপনারা দেখে নেবেন। তারপরে ছিল ভ্যাট অথরিটি। ভ্যাটটা এই যে আমাদের যে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, কোন উইং দিয়ে এই ভ্যাটের কার্যক্রমগুলো পরিচালিত হয়, কারা এটা মনিটরিং করে, সেটা আমরা দেখছিলাম। 17, 18, 19 লেয়ার বিশিষ্ট, এবং তাদের পাওয়ার কি, ডিউটি কি, তাদের রেসপন্সিবিলিটি কি, সেটাও আমরা দেখছি। আরেকটা ছিল হচ্ছে যে ইম্পোজিশন অফ ভ্যাট। ভ্যাট অ্যাক্টের আইন অনুযায়ী যে ভ্যাট কাদের উপর ইম্পোজ হয়, কারা ভ্যাট গভর্নমেন্টের পকেটে দেয়, শেষ পর্যন্ত কাকে বিয়ার করতে হয় এবং কিভাবে ইম্পোজ করতে হয়, ইম্পোর্টেড প্রোডাক্টের উপরে কিভাবে, কোথায় বলা আছে, এক্সপোর্টের উপর, গুডসের উপর কোথায় বলা আছে, সেই জিনিসগুলো আমরা বেসিক্যালি লাস্ট ক্লাসটাতে দেখছিলাম। তো আজকে যে আমরা যে টপিকগুলো নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সাপ্লিমেন্টারি ডিউটি। আমরা জানেন আমাদের আইনটা না যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, সেই সাপ্লিমেন্টারি ডিউটিটা আমরা এখানে দেখবো। সাপ্লিমেন্টারি ডিউটি বলতে আমরা কি বুঝে থাকি। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাট রেজিস্ট্রেশন অ্যান্ড এনলিস্টমেন্ট। হ্যাঁ, সেই ভ্যাট রেজিস্ট্রেশন বা এনলিস্টমেন্ট আমরা দেখবো, আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভ্যাট আইনে কতগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে, সেই অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে এই ভ্যাট রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্টটা বড় ইম্পর্টেন্ট পার্ট। আমি এটার গুরুত্বটা বোঝানোর জন্য শুধু একটা রেফারেন্স ইউজ করি, সেটা হচ্ছে যে একটা ইউজ করে আমরা যখন থিওরিটিক্যালি ভ্যাট টপিকসটা বা ইনকাম ট্যাক্স টপিকটা পরীক্ষা দিতাম, বা আমরা বিভিন্ন সময় দেখছি, আমাদের আগে পরে বা দেখছি, আমাদের সময় মার্ক ছিল হচ্ছে যে 20 মার্কের ভ্যাট ছিল। ভ্যাটটা আসতো 20 মার্কের। আমি আপনাদের শেয়ার করতে, বাট আপনাদের এখন 35 থেকে 45। আমাদের যখন 20 মার্কস লোড ছিল, সে দেখা যাচ্ছে যে এই 20 মার্কের মধ্যে মোস্ট অফ দা সেশনে ভ্যাট রেজিস্ট্রেশন থেকে আমাদের কোয়েশ্চেন আসতো। এমনও দেখছি আমি, মানে এমনও আমি পাইছি কয়েকটা সেশনে যে এই 20 মার্কের ভিতরে 14-15 শুধুমাত্র, মানে 2টা বা 3টা কোয়েশ্চেন এই ভ্যাট রেজিস্ট্রেশন থেকে আসতো। কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের বোঝার দরকার। এবং আমি এটুকু বিলিভ করি যে আপনাদের যে এমসিকিউ সিস্টেম বা যেটা, এই ভ্যাট রেজিস্ট্রেশন আপনাদেরকে টাচ করে কোয়েশ্চেন আসবে। তো সেই টপিকটা নিয়ে আজকে আমরা একটু আলাপ করব। তারপর আসলে টার্ন ওভার ট্যাক্স, এই ওয়ার্ডটা আপনারা প্রায় শুনে থাকবেন ভ্যাট করার সময়। এই যে আসলে টার্ন ওভার জিনিসটা কি, টার্ন ওভার ট্যাক্সটা কি জিনিস, সেটা আমরা আজকে আলাপ করবো। তো বেসিক্যালি আজকের ক্লাসের এরিয়াটা হচ্ছে যে এতটুকু। বোঝা যাচ্ছে কথা সবাই? ইয়েস স্যার। বোঝা যাচ্ছে স্যার। আসি সাপ্লিমেন্টারি ডিউটি। আচ্ছা, আরেকটা জিনিস দেখতেছি, আমার স্ক্রিনে কেউ দাগ দিচ্ছে, ঠিক না? স্যার। এটা একটু ডিস্টার্বিং। তো আমি শুধু এতটুকু বলবো, এই কাজটা করবেন না। কারণ আমি এতটুকু জানি যে এখানে আমরা সবাই যারা আছে তারা সবাই জেন্টেলম্যান, আমরা সবাই জেন্টেলম্যান এখানে আসছি। তো যে এই কাজটা করতেছেন, আই বিলিভ ইট, সেও জেন্টেলম্যান। ওকে, আমরা সাপ্লিমেন্টারি ডিউটি বলতে আমরা কি বুঝে থাকি? সাপ্লিমেন্টারি ডিউটিটা হচ্ছে যে গভর্নমেন্ট আপনারা দেখবেন গভর্নমেন্ট কিন্তু অনেক ধরনের রেভিনিউ কালেক্ট করে। আপনারা এই আমাদের 5টা 7টা 10টা 8টা ট্যাক্সের ক্লাসগুলো করার পরে দেখবেন যে তখন বুঝতে পারবেন যে গভর্নমেন্ট কত টাকা আমাদের থেকে নেয়, কত ভাবে নেয়, একই প্রোডাক্টের উপরে কত ধরনের রেভিনিউ গভর্নমেন্ট জেনারেট করে। আমরা যেরকম একটু আগে বললাম যে মূল্য সংযোজন কর, একটা প্রোডাক্টের মূল্য সংযোজিত হয়ে এক হাত থেকে আরেক হাতে বদল হলে ওখানে যে মূল্য সংযোজিত হয়, সে সংযোজনের উপর আমাদেরকে একটা রেভিনিউ গভর্নমেন্টকে জেনারেট করতে হয়। আরো এক ধরনের রেভিনিউ গভর্নমেন্টকে সাপ্লিমেন্টারি ডিউটি। সেটা কিরকম বলতেছে যে লাক্সারিয়াস প্রোডাক্ট, আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যেটা এসেনশিয়াল না। আমরা তো জানি বেঁচে থাকার জন্য কোন কোন ধরনের এসেনশিয়াল খাদ্য, বস্ত্র, এইগুলা, এবং সেখানে ভিতরে যদি লাক্সারিয়াস জিনিসগুলো থাকে সেগুলা এই সাপ্লিমেন্টারি ডিউটি আন্ডারে পড়বে। মোদ্দা কথা হচ্ছে যে আমরা একটু দেখে নিই তাহলে জিনিসটা। সাপ্লিমেন্টারি ডিউটি ইজ এন আউটপুট ট্যাক্স। আমরা ডেফিনেশনে বসছিলাম আউটপুট ট্যাক্স কি জিনিস, সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট ফিনিশ গুডস এর উপরে যে হয় সেটা হচ্ছে যে আমাদের ভ্যাটটা হয়, সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স। ইজ এন এডিশন অফ ভ্যাট, মানে সাপ্লিমেন্টারি ডিউটিটা এক ধরনের আউটপুট ট্যাক্স। এটা ভ্যাটের অতিরিক্ত একটা রেভিনিউ অন লাক্সারিয়াস, খেয়াল করেন, লাক্সারিয়াস, নট এসেনশিয়াল অ্যান্ড নট সোশ্যালি ডিজায়ারেবল গুডস অ্যান্ড সার্ভিস। যে প্রোডাক্টগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট
আপনারা দেখেন আমি এখানে কতগুলো সিম্বল এখানে ইউজ করছি, দেখেন এগুলো সবগুলা কিন্তু মোস্ট অফ দ্য জিনিস সবগুলাই হচ্ছে যে আমার লাক্সারিয়াস জীবন ধারণের জন্য। এগুলো না হলেও আমরা বেঁচে থাকতে পারবো, আমরা জীবন ধারণ করতে পারবো। এই ধরনের লাক্সারিয়াস প্রোডাক্টগুলো যেগুলো দৈনন্দিন জীবন ধারণের জন্য এসেনশিয়াল না, সোশ্যালি ডিজায়ারেবল না, ওই ধরনের গুডস এবং সার্ভিস গুলোর উপরেই সাপ্লিমেন্টারি ডিউটি আমাদেরকে একটা রেভিনিউ দিতে হয়। দিস ইজ কল্ড দ্য সাপ্লিমেন্টারি ডিউটি। এই সাপ্লিমেন্টারি ডিউটির রেটটা যদি আপনি একটু চিন্তা করেন, এটা ভেরি করে প্রোডাক্ট অনুযায়ী, সার্ভিস অনুযায়ী, গুডস অনুযায়ী, ধরন অনুযায়ী সেটা করে। সেটা 5% থেকে 500% হয়ে থাকে। সেটা 500 থেকে 5% পর্যন্ত হয়ে থাকে। যেমন আমি আপনাদেরকে যদি খুবই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে থাকি, যেমন দেখেন আমাদের চলার পথে দেখেন আমাদের রাস্তায় আমরা অনেক ধরনের গাড়ি দেখি, দেখি না? অনেক ধরনের ভেহিকেল দেখি না? যেমন যে প্রিমিও, এলিয়ান, স্যার দেখতে পাই। মার্সিডিজ, হ্যাঁ মের্সিডিজ। এগুলো এগুলো কিন্তু আমাদের হয়তো বলতে পারেন যে এগুলো ছাড়া কি চলা যায়, সমাজে কি চলা যাবে? হ্যাঁ, কিন্তু এগুলা আপনার লাক্সারিয়াস প্রোডাক্ট। এগুলো সোশ্যাল, নট সোশ্যালি ডিজায়ারেবল, হ্যাঁ, নট এসেনশিয়াল। তাহলে এই ধরনের দেখেন এই এক একটা প্রিমিয়াম গাড়ি আনতে আমাদের প্রায় 200% বা 2.5 300% আমাদেরকে ডিউটি দিয়ে আনতে হয়। যে গাড়িটা বাংলাদেশে দাম পড়ে 45-50 লাখ টাকা, সেটা দেখা যাচ্ছে যে জাপান অথবা অন্যান্য দেশে দেখা যাচ্ছে এটা বাংলাদেশি টাকায় কনভার্ট হলো 8 থেকে 10 লাখ টাকা। তো ওই ধরনের প্রোডাক্ট গুলো আরো অনেক আছে। যেমন এস পার আমাদের সেকশন 55 থেকে আমরা যদি শিডিউল যদি দেখি, আমি দেখেন আপনাদেরকে মাঝে মাঝে রেফারেন্সিং গুলো দিয়ে দিই। রেফারেন্সিং গুলো দিয়ে দিলে আপনাদের যে সুবিধা হবে, আপনার সাথে সাথে আইনের বইতে বা ওই সেকশন রেফারেন্সে চলে যাবেন, সেটা ডিটেলস ওখানে পাবেন। আমার পক্ষে বারবার একটা কথা বলতেছি ভাই, এখানে আমার পক্ষে না, কারোর পক্ষেই এই 8-10টা ক্লাসে 8-10 ঘন্টার মধ্যে একটা এত বড় একটা চ্যাপ্টার ক্লোজ মানে বোঝানো সম্ভব না। তো শুধুমাত্র আমরা আপনাদেরকে কানেক্ট করাই দিব, এবং সেটা কোথায় রেফারেন্সিংটা কি আছে সেটা আমরা আপনাদেরকে ই করবো। ওকে, তো সেখানে হচ্ছে যে আমাদের দেখেন সেকশন 55 এবং শিডিউল সেকেন্ডে ভ্যাট এবং অ্যাক্টের আমাদের 15 স্টেজ বিশিষ্ট সাপ্লিমেন্টারি ডিউটি রেট আছে। 15 স্টেজ বিশিষ্ট, সেখানে কোনোটা কিসের উপরে 5%, কোনোটার উপর 10%, 45%, 55%, ইভেন দো 350 টু 500 পর্যন্ত আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি রেট হয়ে থাকে। এটাকে ইনপুট হিসাবে আপনি একটা জিনিস শুধু মাথায় রাখবেন, ইনপুট হিসাবে আপনি কনসিডার করতে পারবেন না, এবং ইনপুট হিসেবে রিবেট পাবেন না। ইনপুট ট্যাক্স হিসেবে রিবেট কি নেক্সট ক্লাসে পাবেন, যা শুধুটুকু এতটুকু মাথায় রাখেন যে এটা নট কনসিডার যে ইনপুট ট্যাক্স, এবং ইউ ক্যানট টেক এনি ইনপুট ট্যাক্স ক্রেডিট অর রিবেট। ইম্পোজিশন অফ স্যার একটা সাপ্লিমেন্টারি আমরা কোশ্চেন যেরকম, ছিল ছোট। হ্যাঁ প্লিজ বলেন। স্যার ওই 65% পরে যে 150% ছিল, মানে এটা কি সিরিয়ালি আগাইছে নাকি জাস্ট মাঝখানের গুলো স্কিপ করে স্যার আপনি জাস্ট এন্ড করে দিছেন এরকম? না না না, এখানে এখানে আমি যেটা বলছিলাম, মানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট অনুযায়ী এভাবেই কোন যায়। মানে একটা প্রোডাক্টের কখনো কোনো কিছু কিছু প্রোডাক্টের উপর 5%, কিছু কিছু প্রোডাক্টের উপর 10%, কিছু কিছু প্রোডাক্টের উপর 500%। মানে আমি বলতেছি যে সাপ্লিমেন্টারি ডিউটিতে সাধারণত 15 স্টেজের রেট আছে, হ্যাঁ। জি, ওকে, এখানে 60 থেকে 65% বলে তো কিছু নাই। আপনি কোনটা কথা বলছেন বলেন তো মানে অভিজিৎ? স্যার আমি বুঝাতে চাচ্ছিলাম যে স্যার এখানে যেরকম দেখতেছি 5, 10, 15 প্রত্যেকটা 5 করে 60 পর্যন্ত 65 পর্যন্ত গেল, দেন আবার 150 চলে গেছে, না তো না মাঝখানে না না, সরি সরি, ওই ধরনের কোনো সিকোয়েন্সিয়াল মানে আমার জানা নাই, ওই ধরনের সিকোয়েন্সিয়াল না। এটা হয়তো বা এই ধরনের রেট আছে বলে সেটা, ওই ধরনের কোনো সিকোয়েন্সিয়াল না। ঠিক জি আছে, আহ, আমি এভাবে কখনো চিন্তাও করি না, যাই হোক। আসি, তারপর আসি ইম্পোজিশন অফ সাপ্লিমেন্টারি ডিউটি। আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ হবে কাদের উপরে? দেখেন এখানে আমরা জাস্ট একটু এটা দেখে নিবেন। সেকশন 55 সাপ্লিমেন্টারি ডিউটি শ্যাল বি ইম্পোজ অন দ্য পেয়েবল অন দ্য ইম্পোর্টেবল গুডস সাপ্লাই ম্যানুফ্যাকচার। আপনি যদি ইম্পোর্ট করেন, যে গুডস ম্যানুফ্যাকচারিং করেন, ওই ধরনের লাগছে, ওগুলোর উপরে আপনাদের সাপ্লিমেন্টারি ডিউটি আপনার হবে। তারপরে একটা জিনিস খেয়াল রাখেন, যে ধরনের প্রোডাক্ট গুলো আমাদের এক্সপোর্টেবল গুডস এর উপরে আমার সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। আবার জিরো রেটের কিছু জিনিস থাকে, জিরো রেট যেমন ভ্যাটের ক্ষেত্রে জিরো রেট, সেই ধরনের গুড গুলোর উপরেও সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। আচ্ছা, জাস্ট এই জায়গাটাতে দেখেন, আমরা একটু যদি আপনার গত ক্লাসটা যদি একটু মানে আপনার রেফারেন্সিং করেন বা একটু চেক করেন, দেখেন ওখানে আমরা ভ্যাটে বলতাম কি যে ভ্যাট কাদের উপর ইম্পোজ হবে, ইম্পোজিশন অফ ভ্যাট, যদি যত ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট হয়
এক্সেপ্ট ফার্স্ট শিডিউল যেগুলো কথা বলা আছে, সেই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনি ইম্পোর্ট করেন, ইম্পোর্টের উপরে আমার ভ্যাট ভ্যাট ইম্পোজ হবে। ঠিক ভ্যাট ঠিক এখানেও যে যে সাপ্লিমেন্টারি ডিউটিবল প্রোডাক্টগুলো যদি ইম্পোর্ট করে থাকেন, সাপ্লিমেন্টারি ডিউটিবল প্রোডাক্টগুলো যদি ইম্পোর্ট করে থাকেন, সেগুলোর উপরে ইম্পোর্ট স্টেজে আপনাকে সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে হবে। যদি আপনি সাপ্লিমেন্টারি ডিউটিবল লাক্সারিয়াস প্রোডাক্ট, ওই ধরনের প্রোডাক্ট দেশে যদি প্রস্তুত করেন, দেশে যদি সাপ্লাই করে থাকেন, সেগুলোর উপরে আপনাকে সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে। তারপরে লাক্সারিয়াস সার্ভিস, যেগুলো সাপ্লিমেন্টারি ডিউটিবল সার্ভিস যদি আপনি প্রোভাইড করে থাকেন, সেগুলোর উপরে আপনাকে সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে হবে। এখন আসেন, এই যে সাপ্লিমেন্টারি ডিউটি যে আমাদের কোথায়, কোন প্রোডাক্টের উপরে, এই যে আমাদের কোন কোন প্রোডাক্টগুলোর উপরে, কোন কোন সার্ভিসগুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেখানে দেখেন আমাদের টাইপস আছে সেকেন্ড শিডিউল। আপনার যদি ভ্যাট আইনে আপনার দেখেন আমাদের অনেকগুলো শিডিউল আছে, সেই শিডিউলের ভিতরে সেকেন্ড শিডিউলটা যদি যান, সেখানে টেবিল 1 মানে খণ্ড 1-এ পাবেন হচ্ছে যে গুডস সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি ইম্পোর্ট স্টেজ, কোন ধরনের আমদানিকৃত প্রোডাক্টগুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে, সেটা সেকেন্ড শিডিউলে পার্ট 1-এ বলা আছে। তারপরে কোন ধরনের প্রোডাক্টগুলো সাপ্লাই লোকাল স্টেজে প্রোডাকশন এবং সাপ্লাই ক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে হবে, সেটা টেবিল 2-তে বলা আছে। কোন ধরনের সার্ভিসগুলোর উপরে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি হবে, সেগুলো বলা আছে টেবিল 3-তে। এইটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের এসআরও বলা আছে যে আমার এগুলা। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, ট্রেডিং স্টেজে যারা ট্রেডিং করে, সেগুলোর উপর সাধারণত সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। এটা আমি আরো ডিটেলস পরে আসতেছি। এক্সাম্পল হিসেবে আপনার দেখার জন্য, লিস্টটা অনেক বড়, দেখার জন্য দেখেন গুডসের যে কোন কোন গুডস গুলোর উপর সাপ্লিমেন্টারি ডিউটি হবে সেগুলো দেখেন। এখানে আমি কিছু গুডস এখানে আপনাদের কাছে রাখছি, এটা জাস্ট একটু দেখে নেবেন দেখার জন্য শুধুমাত্র। তারপরে লোকাল যে কোন কোন গুডস গুলোর উপর আমার ইম্পোর্ট ডিউটি হবে, সার্ভিসের ক্ষেত্রে কোন কোন গুডস গুলোর উপর আমার সাপ্লিমেন্টারি ডিউটি হবে, সেগুলো আমাদেরকে এখানে, এই লিস্টটা কিন্তু অনেক বড়, আমি জাস্ট আপনাকে বোঝার জন্য দেখার জন্য কয়েকটা এক্সাম্পল হিসেবে এখানে আসি। সেটার জন্য ওই আপনাদের এই সেকেন্ড শিডিউলে চলে যান। সেকেন্ড শিডিউলের টোটাল লিস্টের ভিতরে কোন কোন গুডসগুলোর উপর সাপ্লিমেন্টারি ডিউটি হবে, কোন কোন সার্ভিসগুলোর উপর সাপ্লিমেন্টারি ডিউটি হবে, সেটা একদম ডিটেলস বলা আছে। বলেন, আপনাদের সাপ্লিমেন্টারি ডিউটি চ্যাপ্টারটা মোটামুটি শেষ। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আমি কিছুক্ষণ সময় নিতে পারি, আর নয়তো পরের পার্টে চলে যাব। হ্যাঁ, জিরো ট্যাক্স রেট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? আমাদের ভ্যাটের কিছু কিছু প্রোডাক্টের উপরে জিরো ভ্যাট রেট হচ্ছে জিরো। সাধারণত কোনো এক্সপোর্টেবল গুডস, আপনি যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করেন, ওই এক্সপোর্ট গুডস এর উপরে আপনার ভ্যাট রেট হয় 0%। ঠিক আছে, ওই ধরনগুলো কিন্তু ভ্যাট ডিউটিও হয় না, সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। ঠিক আছে জান্নাত? স্যার জি স্যার। এটাকে ভ্যাট 0% কেন বলা হয়? ডাইরেক্টলি ভ্যাট এক্সাম্পটেড বললেও কি হতো না? মানে এটা কি কোনো স্পেশাল ওকে লজিক আছে? অভিজিৎ, এটা আছে আছে আছে, এটা খুবই ভালো একটা লজিক আছে, এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আই উইল ডিসক্রাইব ইউ নট টুডে, মেবি 2 or 3 ক্লাস লেটার। যদি ডিসক্রাইব করতে যাই আমাকে অন্যদিকে যেতে হবে। ওকে স্যার। এনিমো, শাহ আলম, ইশরাত হ্যালো নাই আজকে? স্যার। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। স্যার আমার একটু জানার ছিল স্যার, আমরা কি স্যার আপনি যে স্লাইড গুলো পড়েছেন আমাদের কি স্লাইড গুলো পড়লে হবে নাকি বই থেকে আমাদেরকে পড়তে হবে ডিটেলস? প্রশ্নটা আমারও ছিল। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন আসলে কি এত, এই যেমন একটা স্লাইড, এই স্লাইডটার কথা দেখেন, এটা পড়লে কি হবে আদৌ? হবে না স্যার। এখানে কি আমি না আপনাদেরকে স্যার। কানেক্ট করে দিচ্ছি জিনিসটা যে কোথায় আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি আমাকে ডিটেলস পড়ান, তাহলে ভাই আমার এই 12টা ক্লাস এই সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে শেষ হয়ে যাবে। আপনারা দেখেন, আপনাদের এই স্লাইড গুলো আপনাদের খুবই কাজ দিবে। কিরকম কাজ দিবে? কোথায় আছে ডিটেলসটা, সংক্ষেপে কতটুকু। হ্যাঁ, যেমন আপনারা দেখেন আমি কিন্তু অনেক কথা বলতেছি, আমি স্লাইড থেকে খুব একটা পড়িও না, স্লাইডটা সামনে রাখি আমি আমার মতো করে আপনাদের বুঝার সুবিধার্থে। আমি যদি এখন ভ্যাট আইনের জাস্ট ভ্যাটের যেভাবে লিখছে সেভাবে যদি বলতে থাকি, আমি ড্যাম শিওর 15 to 20 মিনিটসের ভিতরে অর্ধেক স্টুডেন্ট চলে যাবে এবং সেকেন্ড ক্লাসে আসবেনই না, কারণ আপনার বুঝতেই পারবেন না। আপনার কোনো মানে মানে কি বলবো, আমরা বললাম সকল কিছুতে একটা লাগে, মানে মানে পড়ার জন্য একটা মজা লাগে, আমি যেটা বলে থাকি, হ্যাঁ এনজয়মেন্ট লাগে, আপনার কোনো কিছুই পাবেন না। আমি আপনাদেরকে বলার সময় দেখেন অনেক ধরনের অফিসিয়াল রেফারেন্স কেস, বিভিন্ন ধরনের আমার মানে ব্যক্তিগত মানে অফিসিয়াল লাইফ থেকে বা ব্যক্তিগত লাইফ থেকে আমি অনেকগুলো জিনিস বলি।
যেমন প্রথম ক্লাসটাতে দেখেন আমি আপনাদেরকে ভ্যাটটা বোঝানোর জন্য একটা দিনমজুর থেকে আরম্ভ করে একটা প্রেসিডেন্টের গল্প পর্যন্ত বলছি। একটা শিশু জন্ম নেওয়া থেকে একজন মৃত্যু পর্যন্ত আমি আপনাদেরকে গল্প করে করে কানেক্ট করার চেষ্টা করছি। ওগুলো কি বইতে কোথাও লেখা আছে? আই বিলিভ ইট নো। আমি শুধুমাত্র নো আপনাদেরকে স্যার, বইতে লেখা নেই কনসেপ্টটা সেগুলো। গ্রো করে দিব। হ্যাঁ, কনসেপ্টটা গ্রো করে দিব এবং রেফারেন্সিং করে দিব যে কোথায় এটা ডিটেলসটা পাবে। শাহ আলম, ফাহমিদা ঠিক আছে? জি স্যার। স্যার আমরা যে আমি স্যার হ্যাঁ আমি যেটা বলেন। আপনাকে একটু বলতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে আপনি যে আমাদের ইঙ্গিত দিচ্ছেন, যে ধারণা দিচ্ছেন, ওই ধারণার হুম। বিষয়গুলো ডিটেলস পড়লেই তো হবে, এর বাইরে তো আর অন্য কিছু পড়তে হবে না, এইটা স্যার। না 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 না, একটু একটু মোটামুটি না, এতে বাইরে বাইরে হয়তো বা বলতে পারেন যে আবার এখানে একটা কথা মনে করেন যে এখানে চ্যাপ্টার আছে প্রায় 18-20টা, আমি হয়তো 12-13টা পড়া, বাকিগুলো হয়তো হালকা করে টাচ করে দিব। তো ভাই আপনার একটু আমি মোটামুটি, আমি তো একটা কথা আপনাদেরকে বলছি, আমি প্রায় লাস্ট 13-14 বছর ধরে ক্লাস নিচ্ছি এবং একসময় অ্যাসিউরেন্স নিতাম, একসময় ইনকাম ট্যাক্সটা নিতাম, এখন ওরা আমাকে ভ্যাটটাতে প্রেফার করছে লাস্ট 4-5টা বছর ভ্যাটটাতে দেয়, কারণ বিকজ আমরা ম্যানুফ্যাকচারিং এ যারা একটু জব টপ করি তাদের জন্য ভ্যাটটা বুঝাইতেও সহজ, বা এখন আমাকে ভ্যাট থেকে সরাই না এমন একটা অবস্থা। যাই হোক, তো যে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে হ্যাঁ, আপনারা দেখবেন যে এটা করলে মোটামুটি আপনাদের অনেক কাভারেজ আসবে। ইশরাত? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এটা এটা ওকে। আমি আমি আপনাদেরকে নট অনলি আমার টপিক্সটা, নট অনলি আমার টপিক্স, আমি অ্যাজ ওয়েল আপনাদেরকে যে জিনিসটা একটু গাইড করতে পারি। জানি না, হয়তো এক একজনের এক এক পড়ার স্টাইল এক এক রকম। হ্যাঁ, আমাদের আসলে ব্যক্তি পার্সন ভেদে কিন্তু পড়ালেখার স্টাইল ডিফারেন্ট হয় অনেক সময়, আমি দেখছি। তো আমরা সাধারণত যেটা করতে পারেন আপনারা, আমরা যারা বিভিন্ন যে সব টপিক্স এর উপর আপনাদের সাথে ক্লাস নিয়ে থাকি, মনে করেন আমি ব্যাটের উপর নিচ্ছি, জাফর ভাই ইনকাম ট্যাক্স এর উপরে, অন্য টপিক্স এর উপরে নিচ্ছে, তারা আপনাদেরকে সবাই কম বেশি স্লাইড গুলো দিয়ে দেয়, আমি সোফার যতটুকু জানি, আমি জানি না, যাই হোক। তো আপনাদেরকে যেমন গত ক্লাসটা আপনি যদি ইচ্ছা, আমি আপনাকে যদি বলি, গত ক্লাস কিন্তু আমি অনেকগুলো জিনিস কিন্তু আপনাদের সাথে আলাপ করছি, এবং আপনাকে সিনাপসিস গুলো একবার পড়ে দেখছেন, এবং এইটার সাথে নট অনলি পড়ে রাখা, জি স্যার, নট অনলি পড়ে করেছি রাখা, স্যার, করেছি। এটার সাথে এটার সাথে কি আপনি ম্যানুয়ালটা একটু ওপেন করে দেখছেন যে স্যার কি ঠিক মতো বলছে কিনা, এবং সাথে সাথে যে রেফারেন্স গুলো আমি ভ্যাট আইনে বলছি, ভ্যাট আইনে কি আপনি একটু একটু কি দেখছেন? আমি একটা একটা জিনিস একটু বলে দিই আপনাদেরকে, আপনারা যদি প্রত্যেকটা ক্লাস করার পরে মিনিমাম 3টা ঘন্টা, মিনিমাম না ম্যাক্সিমাম, মিনিমাম মিনিমাম যদি আপনার যদি 3টা ঘন্টা ওই স্লাইড গুলো, ওই রিলেটেড ম্যানুয়ালটা এবং সাথে আইনের বইটা, এখন তো বাংলায়, একবার যদি চোখ বুলান, আমি আপনাদেরকে একটু বলতে পারবো, আপনারা পরীক্ষা প্রিপারেশনের আগে আরো 2-1বার দেখলে আপনাদের কাভারে চলে আসবে। এখন আমাদের সাধারণত যে কাজটা করে থাকি আমরা, আমরা ওকে স্যার ক্লাসগুলো করে থাকি, আগে ক্লাসগুলো করে এনরোলমেন্ট হয়ে যাক, সিনাপসিস সব কালেক্ট করে থাকি, স্টাডি ম্যাটেরিয়াল সব কালেক্ট করি, পরে পড়বো। পরে আর পড়তে গেলে না আপনি অনেক কিছু আর আপনার মেমোরিতে থাকবে না। এই যে আমি কি বলতেছি, সেই জিনিসটা যদি আজকে কথার কথা আপনি আজকে বা কালকে 24 ঘন্টার মধ্যে যদি একবার যদি একটু রিক্যাপ করে নেন, তাহলে কিন্তু আপনার ভালোই মনে থাকবে। 10-15 দিন পরে যদি আরেকবার রিক্যাপ করেন, পরীক্ষার আগে যদি আরেকবার করেন, কাভারে চলে আসবে। কিন্তু একবার এইভাবে যদি আমরা যদি স্টাডিটা যদি এইভাবে সাজাই, না ঠিক আছে আমি ক্লাসগুলো করে কালেকশন সিলেবাস গুলো কালেক্ট করে থাকি, পরে আমি সুযোগ সুবিধা মতো সারাদিন বসে পড়বো, তখন না আপনার ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তখন আপনার মনের ভিতরে অনেকগুলো কোয়েশ্চেন আসবে যেগুলো আপনি আনসার পাবেন না, কারণ অনেক কিছু মেমোরি থেকে চলে যাবে। তো যে মূল কথাটা আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, সবার সবার জন্য যেটা বলতেছি, আমরা ক্লাস নিচ্ছি, আমরা সিনাপসিসকে আপনাদের কিছু রাস্তা দেখাই দিচ্ছি। দেখেন, আমরা আপনাদেরকে রাস্তাটাও দেখাই দিচ্ছি, কিন্তু রাস্তাটা পার হওয়ার দায়িত্ব আপনাদের। আমরা বলে দিচ্ছি কিভাবে পার হবেন, এখন আপনি সেটা কোন ওয়েতে যাবেন সেটা আপনাদের ব্যাপার। সেই জন্য আমাদের সিনাপসিস গুলা আপনার খুবই প্রিলিমিনারি স্টেজে এখন, সিনাপসিস গুলা সাথে আপনাদের আইসিবি ম্যানুয়ালটা দেন, রিলেটেড একটা একটু দেখেন, দেখবেন যে আপনাদের কমফোর্ট চলে আসবে। ওকে। থ্যাংক ইউ স্যার। স্যার, এখানে যে টেবিল 1, 2, 3 এগুলো কোথায় পাবো? এটা আমাদের ভ্যাট আইনে যে বইটা আছে, আপনি একটা বই কিনছেন, আরিফুজ্জামান রাকিব একটা বই কিনছেন, আইনের বইটা কিনছেন?
স্যার ম্যানুয়াল ছাড়া তো কিছু নেওয়া হয় না এখনো। একটা কাজ করবেন, এটা আমি আপনাদেরকে বলে দিই, বিশেষ করে ইনকাম ট্যাক্স এর আমি একটা দুটো বলেই দিই আপনাদেরকে। হ্যাঁ, ভ্যাট এর আপনারা ডক্টর রোফ অনেকগুলো বই আছে। আপনি অ্যাজ এ প্রফেশনাল স্টুডেন্ট হিসাবে আপনি যখন এই প্রফেশনে আসছেন, আপনার কাছে ভ্যাট আইনের একটা বাংলা বই থাকতে হবে, ভ্যাট আইন বাংলাই আছে এটা। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করি ডক্টর রোফ স্যারের একটা বই আছে, এটা বইটা খুব ভালো, খুবই ভালো। উনি অনেক কষ্ট করে, আমরা জানি ভ্যাটের আজকে আসার পেছনে ওনার অনেক অবদান আছে। হ্যাঁ, আমি ওনাকে রীতিমতো ফলো করি। ওকে, এটা ছাড়াও আছে জাকির ভাইয়ের বই আছে, আরো 4 জন একটা বই লিখছে, মশিউর রহমান, সেই বইটা আছে। যে কোনো একটা বই রাখলে হবে, একদম স্পেসিফিক বলতে হয় না, বইটা রাখবেন। এটা গেল আমি ভ্যাটের জন্য বলা। ইনকাম ট্যাক্স এটা নিশ্চয়ই জাফর ভাই বললো। তারপর আমি এডিশনালি বলে দিই লাল বাহাদুর, আপনারা দেখবেন লাল বাহাদুরের একটা ইনকাম ট্যাক্স এর করতে বের করে, এটা বাংলা, ওই বইটা রাখবেন। তাহলে আপনার রাখলেন কি। আমরা এই আরেকটা জিনিস একটু বলে দিই, এটা আপনাদের জন্য আরেকটু সহজ হবে। আমরা যারা ইউনিভার্সিটি, আমরা নিখিল শীলের একটা বই আছে, নিখিল শীলের আয়কর। হ্যাঁ, ওই বইটাও রাখবেন। ইনকাম ট্যাক্সের কথা বলতে সাথে ওখানে ভ্যাটও অনেক কিছু থাকতে পারে। আমি ইনকাম ট্যাক্সের জন্য এটা ইউজ করতাম। তার মানে বললাম কি, আমাদের সিনোপসিস গুলো রাখতে পারেন গাইডেন্সের জন্য, আইসিবির ম্যানুয়াল, সাথে রিলেটেড অ্যাক্ট, বা ভ্যাট হলে ভ্যাট অ্যাক্ট, ইনকাম ট্যাক্স হলে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা আর একটু আপনাদের প্র্যাকটিসের জন্য, কারণ ওই বইটা অনেকটা ইউনিভার্সিটি ছেলেদের আদলে তৈরি করা। তো নিখিল শীলের ইনকাম ট্যাক্সের বইটা আপনারা দেখতে পারেন। মানে আমি যেটা দেখে উপকার পাইছি সেটাই আমি আপনাদেরকে বললাম। আমি প্রত্যেক ক্লাসে এই সাজেশন গুলো দিই, এবং এগুলো দিয়ে ছেলেরা পাস করতেছে সুপার। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই। তাহলে তাহলে স্যার আমরা ভ্যাটের জন্য স্যার ডক্টর রোফ, আর ইনকাম ট্যাক্সের জন্য লাল বাহাদুর আর নিখিল সেন, এই এই কয়টা স্যার কালেক্ট হ্যাঁ করলেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার মতে এগুলো কালেক্ট করলে, এগুলো আগান না। আপনারা যখন যখন দেখবেন যে এগুলো, তখন আপনারাই বুঝবেন যে আসলে কি পড়তে হবে আপনাদেরকে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, হ্যাঁ পেয়ে যাবেন, নীলক্ষেতে পাওয়া যায়, এগুলো পাওয়া যায়। আমরা একটু দেখি না, এখন বেড়ে গেছে সব। এখন তো আসলে আপডেট কি, আপনাদের নতুন বাজেট চলে আসতেছে অলরেডি 2 মাস পরে, জুন মাসে। বাট আপনাদের ওইটা পড়লে হবে, ওগুলো পাওয়া যায়, খুব একটা চেঞ্জ আসে না। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন ভ্যাট রেজিস্ট্রেশন। আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন চ্যাপ্টারটা হচ্ছে আপনার চ্যাপ্টার 2, সেকশন আমাদের 4 থেকে 14 পর্যন্ত সেকশন গুলো আমাদের আছে। হ্যাঁ, আর ওগুলো আছে। আসলে রেজিস্ট্রেশন জিনিসটা কি, এই ওয়ার্ডগুলো আমরা খুবই জানি। এটা নিবন্ধন, এটা বাংলা শব্দ হচ্ছে যে ভ্যাটের নিবন্ধন। একটু যদি আমরা অন্যভাবে বলি আমি আপনাদেরকে, যেমন মনে করেন আমরা এখানে সবাই ক্লাস করতে আসছি, তাই না? এখানে আমরা প্রায় 118 জন এখন পর্যন্ত, আমি সহ 118 জন। এই যে আপনারা 117 জন, বা ইভেন তো আমি সহ, আমরা কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আছি। সেটা কার আন্ডারে? আইসিবির আন্ডারে, ঠিক না? আমরা যদি আইসিবির আন্ডারে যদি না আসতাম, আইসিবির আন্ডারে যদি এনরোলমেন্ট না হতাম, আইসিবির আন্ডারে যদি রেজিস্ট্রেশন না হতাম, ক্লাসের জন্য যদি রেজিস্ট্রেশন না হতাম, এটা না হতাম, তাহলে আমরা এই ক্লাসগুলো বা এখানে প্ল্যাটফর্মে আসতে পারতাম না। তাহলে নিয়মটা কি, এখানে একটা আপনাকে আসতে হলে বা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো থাকতে হলে আমাকে একটা আইসিবির আন্ডারে আমার নামটা লিপিবদ্ধকরণ করতে হবে। ঠিক ভ্যাটেও একটা ব্যাপার আছে। আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করি, এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো প্রপার ওয়েতে করার জন্য এবং গভর্নমেন্টের কমপ্লাই করার জন্য আমাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। একটা আমরার আন্ডারে, একটা প্রশাসনের আন্ডারে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন নিতে হবে। কারণ আপনাকে চিনবে কিভাবে? আপনাকে তো মনে করেন যে কোম্পানির নাম দিয়ে চিনবে না, নাম দিয়ে চিনবে না, আপনার নাম একটা নাম্বার দিয়ে, হ্যাঁ, একটা দিয়ে। সেই জন্য আমাদেরকে আমাদের একটা রেজিস্ট্রেশন নিতে হয়। আপনাদের মেসেজ গুলো করি। এই বইয়ের লেখকের নাম তো বলছি আমি, তাই না? যাই হোক, হয়তো আরো আগে ছিল। স্যার ওকে, দেখ স্যার রাকিব। হ্যাঁ স্যার, এখানে যে চ্যাপ্টার 2 তারপরে সেকশন, এইটা স্যার মানে এটা কি ভ্যাট আইনের বইয়ের রেফারেন্স Yes. অনুযায়ী দিচ্ছেন? হ্যাঁ, ভ্যাট আইনের বইয়ের রেফারেন্স, ভ্যাট আইনের, আমাদের ভ্যাট যে আইন, সে আইনের বইয়ের রেফারেন্সটা, ঠিক ওকে আছে? সেকশন হচ্ছে ভ্যাট আইনের রেফারেন্স। আপনারা যদি দেখতে চান, আমি আপনাদেরকে দেখাই বইটা কেমন, একটু দেখাই আপনাদেরকে। আমি যেটা ফলো করি, আমার কাছে অনেকগুলো বই আছে, দেখেন, এই দেখেন সাপ্লিমেন্ট, এই দেখেন, এই একটা বই আছে, তারপরে আরো বই আছে, তারপরে
এই এই বইটা আছে। ওকে, দেখছেন আমরা এই বইটাও ফলো করি আমি। তারপর এই যে ইনকাম ট্যাক্সের কথা যেটা বললাম, ইনকাম ট্যাক্সের আয়কর আইন, এটা ডাইরেক্ট বই আছে, এটা কোনো না, এটা গভর্নমেন্টের পাবলিশ করে, এটা আয়কর আইন, এটা দেখতে পারেন। আর ওই নিখিল ছিল যেটা, সরি, ডক্টর রৌফের যে কথাটা বলছি সেটার মলাটটা অনেকটা এরকম। আমার কাছে এটা গত বছরটা আছে, এই বছরটা না, এই বছরটা বাংলা। এই ধরনের হচ্ছে যে আমার আপনার নিখিল ছিল, সরি, এই লাল বাহাদুর, এটা হচ্ছে যে লাল বাহাদুর, এটা নিখিল ছিলটা আমার কাছে নাই, স্টুডেন্টরা থাকা অবস্থায় ছিল। তো আর আয়কর আইনে যেটা দেখবেন একটা বাজারে পাবেন, আয়কর আইন 2023, আয়কর আইন 2023, আপনাদের এখানে মানে উল্টা যাচ্ছে ছবিগুলো, তাই না? ওকে, এই ছিল আমাদের, আমি আপনাদেরকে রেফারেন্সটা করে দিলাম। আসেন, এখন আসেন কাদেরকে রেজিস্ট্রেশন নিতে হবে। এই রেজিস্ট্রেশনের ব্যাপারে আমাদের অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। সে অনেকগুলা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে টার্নওভার, মানে আপনি বাৎসরিক বিক্রয়ের উপর ডিপেন্ড করবে, বাৎসরিক ইকোনমিক অ্যাক্টিভিটিস বিক্রয়ের উপর ডিপেন্ড করবে আপনি কি রেজিস্ট্রেশন নিবেন, মানে কি নিবন্ধন নিবেন, নাকি এনলিস্টমেন্ট হবেন, তালিকাভুক্ত হবেন। দুইটা ওয়ার্ড এখানে খেয়াল রাখেন, একটা হচ্ছে যে ভ্যাট রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে যে ভ্যাট এনলিস্টমেন্ট। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তার সুবিধা দেওয়ার জন্য গভর্নমেন্টের একটা টার্নওভার ট্যাক্স, সেটাকে সাধারণত ওই ট্যাক্সের আন্ডারে যারা থাকতে হয় তাদেরকে সাধারণত এনলিস্টমেন্ট চলে। হুম, আচ্ছা মিস্টার, আপনার যে কাস্টমস একটা কথা বলছেন সেটা আমি পড়াবো পরে। ওকে, জি স্যার। হ্যাঁ, যেটা কোথায় ছিলাম আমি, হ্যাঁ, ও আচ্ছা, যেটা অ্যানুয়াল টার্নওভার, হ্যাঁ, মানে আমাদের এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীগুলোকে আমাদেরকে ভ্যাটের কমপ্লেক্সের ভিতর না এনে বলতে হচ্ছে তাদের ব্যবসা ইকোনমি অ্যাক্টিভিটিস করার জন্য তাদের জন্য একটা টার্নওভার ট্যাক্সের সিস্টেম চালু আছে। এখন এই যে আপনি কখন টার্নওভার ট্যাক্সের আন্ডার থাকতে পারবেন, আপনাকে কোন টার্নওভার ট্যাক্সের আন্ডার এনলিস্টমেন্ট হবেন, কখন আপনি ভ্যাটের আন্ডার রেজিস্ট্রেশন নেবেন, সেই দৃষ্টি সেটার অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিতরে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে অ্যানুয়াল টার্নওভার, আপনার বাৎসরিক টার্নওভার কত, সেটার উপর বেস করে আপনি এনলিস্টেড হবেন না রেজিস্ট্রেশন নেবেন, সেটা সেখানে বলা আছে, একটু একটু মনে দেখেন আপনারা। যদি আমার 0 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত হয়, 0 থেকে আপনার বছরের আপনার বিক্রয়, বাৎসরিক বিক্রয় 0 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি ভ্যাট এনলিস্টেড এবং রেজিস্ট্রেশন কোনোটাই নেওয়ার প্রয়োজন নাই। এখানে একটা জিনিস দেখেন, আমি গ্রিনের মধ্যে 50 লেখা কেটে দিচ্ছি। এটা ছিল আগে, গত জানুয়ারির আগে, ডেটটা আমি এর আগে তো আগে ছিল সেটা 0 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত। সেই জন্য আপনারা যদি বইতে যদি 0 থেকে 50 লক্ষ টাকা পান সেটাকে অ্যামেন্ডমেন্ট করে নেবেন। এখন হচ্ছে যে 0 থেকে 30 লক্ষ টাকা হলে আপনার কোনো রেজিস্ট্রেশন বা এনলিস্টমেন্ট হওয়ার প্রয়োজন নাই। আপনি যদি 30 লক্ষ টাকা থেকে যদি 50 লক্ষ টাকা যদি আপনি অ্যানুয়াল টার্নওভার হয়, আবারও বলি 30 লক্ষ টাকা থেকে যদি 50 লক্ষ টাকা যদি অ্যানুয়াল টার্নওভার হয়, তাহলে আপনার টার্নওভার এনলিস্টমেন্ট আন্ডারে তালিকাভুক্ত করে আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে পারবেন। এখানে আবারও বলতেছি, আগে ছিল 50 লক্ষ টাকা থেকে 3 কোটি পর্যন্ত। আপনাদের যদি যে বইগুলো যদি সামনে থাকে সেগুলো যদি 50 লক্ষ থেকে 3 কোটি টাকা লেখা থাকে সেটা কেটে লিখতে হবে 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত আপনার অ্যানুয়াল টার্নওভার হলে আপনি টার্নওভার এনলিস্টমেন্ট আন্ডারে থাকতে পারবেন। যদি আপনি 50 লক্ষ টাকার উপরে হয় আপনার অ্যানুয়াল টার্নওভার, তাহলে সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে, যেটা আগে ছিল 3 কোটি টাকার উপরে। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে আপনার 0 টাকা থেকে 30 লক্ষ টাকা হলে আপনার রেজিস্ট্রেশন নেওয়ার প্রয়োজন নাই, এনলিস্টেড হওয়ারও প্রয়োজন নাই। আপনি যদি অ্যানুয়াল টার্নওভার যদি 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি অ্যানুয়াল টার্নওভার এনলিস্টমেন্ট আন্ডারে আপনাকে থাকলে থেকে ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে পারবেন। যদি আপনার 50 লক্ষ টাকা টাচ করে, তার মানে 49,99,999 টাকার উপরে 50 লক্ষ টাকা যদি আপনার হয়, 50 লক্ষ টাকা যদি টাচ করে, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন আন্ডারে গিয়ে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। দেখেন এইখানে, এটা আমি বোঝানোর জন্য এখানে এখানে দেখেন আপনারা দেখেন 0 থেকে 50 লক্ষ স্যার টাকা। বলেন স্যার, এটা কোন ধরনের বিজনেসের কথা বলছেন? এটা যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা আছে, তবে মানে কিছু ক্ষেত্র বাদ দিয়ে, কিছু কোন ক্ষেত্রগুলো বাদ দিয়ে সেটা বলা আছে।
ইন জেনারেলি আমি আবারও বলি কোন কোনগুলো বাদ দেওয়া আছে সেগুলো আমি বলে দিব, সেখানে আপনার ওই টার্নওভার যাই হোক না কেন আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। মানে ইন জেনারেলি যদি আপনি অ্যানুয়াল টার্নওভার আপনার বিক্রি, আপনি যে প্রোডাক্টটা বিজনেস করেন, যে সার্ভিসটা বিজনেস করেন, সেটা যদি এই ধরনের থ্রেশহোল্ডে হয় তাহলে সেই ক্ষেত্রে বলা আছে। আর কোনগুলোর ক্ষেত্রে আপনার একদম বাধ্যতামূলক করে দিচ্ছে আমি একটু পরে আসতেছি। আচ্ছা দেখেন, আমাদের গত 9 জানুয়ারি আমাদের একটা এসআরও একটা আদেশ হয়, আপনারা হয়তো পেয়ে থাকবেন, যে দেখা যাচ্ছে গভর্নমেন্ট মাঝখানে একটু একটু আলাপ আলোচনা চলে যাও, নতুন গভর্নমেন্ট আসে, ভ্যাট বাড়াই দিচ্ছে, ট্যাক্স বাড়াই দিচ্ছে, এসে 9 জানুয়ারিতে একটা সার্কুলার দেয়। এই সার্কুলারের আগে সে আমাদের টার্নওভারের স্ল্যাব ছিল, দেখেন এটা স্ল্যাব ছিল এটা, আর নতুন হয়েছে যে আমার এটা দেখেন, যে সেটা আমার ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, যে কথাটা আমি একটু আগে বলতেছিলাম। যদি টার্নওভার 1 থেকে 0 পর্যন্ত, তাহলে আপনার টার্নওভার হচ্ছে এত এত টাকা। নতুনটা হয়েছে, আগে ছিল 0 থেকে 50 লক্ষ টাকা, এখন হচ্ছে 0 থেকে 30 লক্ষ টাকা। সেটা আমার নট লাগতো না। আগে ছিল 50 লক্ষ থেকে 3 কোটি, এখন 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা। হ্যাঁ, আর তারপর আগে ছিল 3 কোটি টাকা থেকে 3 কোটি, এখন হলো 50 লক্ষ ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে উইথ এফেক্ট, যে কথাটা আমি একটু আগে এখানে আপনাদেরকে বললাম। এটা এখানে হচ্ছে যে পার্সন রিকোয়ার্ড টু বি রেজিস্ট্রেশন, কারা এই ধরনের ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। সোজা কথা হচ্ছে যে, আচ্ছা আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন, আমার এখানে আজান হচ্ছে নাম্বার 1, নামাজটা আপনাদেরও পড়তে হবে, আমারও পড়তে হবে। আমরা কি 10 মিনিট ব্রেক দিয়ে 5:30 পর্যন্ত ক্লাসটা টানা যাবে? জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমাদের ওকে আমরা শুরু করব। ওকে, আমরা যেখানে ছিলাম যে টার্নওভার ট্যাক্স। এখন আসেন, আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডারে থাকবেন কিভাবে, এনলিস্টমেন্ট করবেন না ভ্যাট রেজিস্ট্রেশন নেবে, সেটার জন্য একটু বলি। মনে করেন আপনি এখন বিজনেস শুরু করছেন, আপনার আমরা বললাম কি যে আপনার অ্যানুয়াল টার্নওভার থাকার জন্য আপনার সেলের পরিমাণটা 50 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। যদি 50 লক্ষ টাকা ক্রস করে তাহলে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এখন আপনি ব্যবসা শুরু করলেন, শুরু করে আপনি তো মোটামুটি একটা প্রজেকশন করেন যে আপনার এই বছর 12 মাসে আপনার 50 লক্ষ টাকার উপরে সেল হবে কি হবে না। এখন মনে করেন যে আপনি ধরে নিলেন যে আপনি 50 লক্ষ টাকার উপরে সেল হবে, আপনি তাহলে ভ্যাট রেজিস্ট্রেশনে বিজনেস শুরু করলেন, অথবা 50 লক্ষ টাকার নিচে হবে মনে করে এনলিস্টমেন্ট হয়ে ব্যবসা আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিস করলেন। এখন 2-3 মাস যাওয়ার পর আপনি মনে করলেন যে আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডারে থাকতে পারবেন, আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার দরকার নাই, কারণ আপনি 50 লক্ষ টাকার নিচে আপনার বাৎসরিক টার্নওভার হবে। এখন 3-4 মাস 5 মাস আপনি বিজনেস করার পর দেখতেছেন যে হ্যাঁ আপনার বিক্রয় পরিমাণটা 50 লক্ষ টাকা ক্রস করবে, তাহলে যেদিনই আপনার মনে হবে যে আপনার টোটাল 12 মাসে আপনার 50 লক্ষ টাকা ক্রস করবে, সেদিনই আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশনে চলে যেতে হবে। এখানে বলা আছে। আচ্ছা এখন আসেন, কিছু কিছু পার্সন টু বি রিকোয়ার্ড ফর দা রেজিস্ট্রেশন। কি আমরা এই যে একটু আগে বললাম, আমাদের কে টার্নওভার আন্ডারে থাকবে, কে রেজিস্ট্রেশন আন্ডারে নিবে। টার্নওভার একটা থাকতে হলে আমাদেরকে আমরা বলছিলাম যে অ্যানুয়াল টার্নওভার বেসিসে একটা ক্রাইটেরিয়া সেট করা হলো, যে অ্যানুয়াল টার্নওভারের ইতে আপনার যদি 50 লক্ষ টাকা পর্যন্ত আপনার সেল থাকে, তাহলে আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডারে থাকতে পারবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কথা বলে দিছে, আপনার সেল যাই হোক, 50 লক্ষ টাকা হোক, 1 টাকা হোক, 10 লক্ষ টাকা হোক, 2 লক্ষ টাকা হোক, আপনার সেল যাই হোক, আপনার বিজনেসের ধরনের কারণে আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডারে থাকতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন আন্ডারে যেতে হবে। তাহলে বলছে কি পার্সন টু বি রিকোয়ার্ড ফর দ্য ভ্যাট রেজিস্ট্রেশন, আপনার সেল যাই হোক না কেন, 50 লক্ষ টাকার নিচে হোক আর 1 টাকা হোক, হ্যাঁ, বা 50 লক্ষ টাকার উপরে হোক, আপনার টার্নওভার ট্যাক্স আন্ডার থাকতে পারবেন না, যদি না আপনার এই ধরনের বিজনেস গুলো যদি করে থাকেন। কিরকম, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন দ্য অ্যাবাভ, আগে যাই বলা থাকুক না কেন, আগে মানে হচ্ছে টার্নওভার ট্যাক্সের ওই স্লাইডটা বা ওই আইনের কথা বলতেছি, আপনি আগে যাই বলা থাকুক না কেন, এভরি পার্সন ক্যারি দ্য ইকোনমিক্স, তাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। কেমন, সাপ্লাই অফ ম্যানুফ্যাকচারিং ইম্পোর্টিং এজ রিচার্জেবল গুডস, মানে আপনি যদি কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট, মানে যে সকল প্রোডাক্ট গুডস এর উপরে যদি আপনার সাপ্লিমেন্টারি ডিউটি হয়, ওই ধরনের প্রোডাক্ট গুলো যদি বিজনেস করেন, ওই বিজনেসে যদি আপনি অ্যানুয়াল টার্নওভার
30 লক্ষ টাকা হোক বা 1 টাকা হোক বা 10 লক্ষ টাকা হোক, যাই হোক আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন আন্ডারে থাকতে হবে। এঙ্গেজ এনি ইম্পোর্ট অথবা এক্সপোর্ট বিজনেস, আপনার বিজনেসের ধরনটা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ধরন হয়, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, টার্নওভার ট্যাক্স আন্ডারে থাকতে পারবেন না, যত টাকায় সেল হোক না কেন। সাপ্লাই অফ গুডস অর সার্ভিস both against contractor worker through the participation of tender, আপনার টেন্ডারে পার্টিসিপেট করে কোনো ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি সার্ভিস গুডস এবং সার্ভিস সাপ্লাই দিয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। উইথহোল্ডিং এন্টিটি, আপনি যদি উইথহোল্ডিং এন্টিটি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। any person if it has any branch office or liaison office project office in the foreign entity, আপনার যদি কোনো ব্রাঞ্চ অফিস কোনো ফরেন এন্টিটি থাকে, নিয়ে থাকে ফরেন থাকে, আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। any person it has any branch office or license office or project office of a foreign entity যে কোনো ব্রাঞ্চ এখানে থাকলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশনটা থাকতে হবে। ভ্যাট এজেন্ট, আপনি যদি ভ্যাট এজেন্ট হিসেবে কাজ করতে চান, আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে। আরো অন্যান্য যদি কোনো কারণে বোর্ড যদি বলে দেয়, বোর্ড মানে হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যদি অন্য কোনো কারণে অন্য কোনো ক্রাইটেরিয়াকে যদি বলে দেয়, অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন আন্ডারে থাকতে হবে, তাহলে আপনাকে টার্নওভার যাই হোক না কেন ভ্যাট রেজিস্ট্রেশন আপনাকে নিতে হবে। আমরা এখন একটা কেস দেখি, ছোট্ট একটা কেস, তো আপনি দেখলেই বুঝতে পারবেন। An importer name is Buzz Traders imports refrigerator and air conditioner from the Japan. Their annual turnover 40 lakh টাকা. Do they need to obtain VAT enlistment or VAT registration? একটা ভ্যাট রেজিস্ট্রেশন। হুমায়ুন কবির, রেজিস্ট্রেশন কেন? তার তো সেল হচ্ছে 50 লক্ষ টাকার নিচে। ওই যে ইম্পোর্টার হ্যাঁ, সে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে বলে তার অ্যানুয়াল টার্নওভার যাই হোক না কেন, তাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। বুঝতে পারছি সবাই? না যদি শুধুমাত্র আমি যদি এখানে 50 লক্ষ টাকার কথাটা যদি ধরে নিই তাহলে হবে না, কারণ সে হচ্ছে ইম্পোর্টার। আমরা এখানে বলছি এঙ্গেজ ইন এনি ইম্পোর্ট অর এক্সপোর্ট বিজনেস, আপনার ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে আপনি এঙ্গেজ থাকলেই অ্যানুয়াল টার্নওভার যাই হোক না কেন আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। এখন আসেন আপনাদেরকে আর একটু কয়েকটা জিনিস বলি। আমাদের দেখা যায় আমাদের দেশে আমাদের অনেকগুলো গ্রুপ থাকে, তাদের ফ্যাক্টরি থাকে বাংলাদেশে, মনে করেন বিভিন্ন জায়গায় তাদের ফ্যাক্টরি থাকে, অনেকগুলো সেল সেন্টার থাকে, অনেকগুলো ডিপো থাকে, হ্যাঁ, আবার কর্পোরেট অফিস থাকে, ব্রাঞ্চ অফিস থাকে। তাহলে এখন প্রত্যেকটা জায়গা থেকে তাদের মালের ডেলিভারি হয়। আবার একই প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে। কেউ দেখা যাচ্ছে ও তার একটা টেক্সটাইল বিজনেসও আছে, তার আবার সিমেন্ট বিজনেসও আছে, তার আবার রঙের বিজনেসও আছে, এবং অন্যান্য কনজিউমার প্রোডাক্টেরও আছে, অনেক ধরনের এবং একটা সার্ভিসও আছে, অনেক সার্ভিস। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু একটা, হ্যাঁ, তাহলে তাকে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে, নাকি সে একটা রেজিস্ট্রেশন নিয়ে টোটাল ইকোনমিক কার্যক্রমগুলো চালাতে পারবে? কারণ কেন রেজিস্ট্রেশনটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন। এখন মনে করেন যে XYZ মানে এক্স লিমিটেড, এক্স গ্রুপ অফ কোম্পানি, সে তো মালিক একজন বা একটা বোর্ড, একই কোম্পানি একটাই, তার রেজিস্ট্রেশন নাম্বারও একটা, এটাও একটা, তাহলে কেন সে ভ্যাট রেজিস্ট্রেশন বেশি নিবে? কারণ তার শেয়ার হোল্ডারও একই, সবই একই, তাহলে কেন বিভিন্ন 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 প্রোডাক্টের জন্য, বিভিন্ন সার্ভিসের জন্য, বিভিন্ন গুডসের জন্য, বিভিন্ন লোকেশনের জন্য সেপারেট রেজিস্ট্রেশন নিবে? এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলি, আমাদের 1991 সালের আইনে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা বলে আইনে ছিল, বাট ওখানে তখন সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা সহজে নেওয়া যেত না। কেন নেওয়া যেত না? তখন এখানে বলতে যেই জায়গা থেকে প্রোডাক্ট বের হবে হোক, সেখান থেকে আলাদা করে রেজিস্ট্রেশন নিতে হবে, তখন তাদের তাদের ইকোনমিক রেভিনিউ কালেকশনটা তাদের জন্য সহজ ছিল, কারণ তখন এত অনলাইন সিস্টেমটা ছিল না। দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান একটা, তার ট্যাক্স টিন নাম্বার একটা, তার ট্রেড লাইসেন্স একটা, কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে 7টা 8টা 10টা পর্যন্ত। তো এগুলো অনেক সময় একটা হ্যাজার্ড হতো এবং এগুলো সবসময় মেনটেন করাটা টাফ হয়ে যেত। সেই জন্য 2012 সালে ভ্যাট আইনে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটাকে আরো একটু সহজ করছে এবং সংখ্যাটাকে আরো একটু ইলোবোরেট করে দিয়েছে। সেক্ষেত্রে বলা আছে যদি কিছু ক্রাইটেরিয়া মিট করি, আবারও বলি, যদি কিছু ক্রাইটেরিয়া মিট করি তাহলে আমি সেন্ট্রাল রেজিস্ট্রেশন থাকতে পারবো, অথবা আমাকে ব্রাঞ্চ ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা কি? আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন, একটা হচ্ছে ইউনিট ভ্যাট রেজিস্ট্রেশন। সেন্ট্রাল রেজিস্ট্রেশন হচ্ছে যে প্রত্যেকটা
আপনার একটা রেজিস্ট্রেশন দিয়ে আপনার টোটাল ইকোনমিক কার্যক্রমগুলো চালানোকে বলা হয় সেন্ট্রাল রেজিস্ট্রেশন। আপনার সেটা লোকেশন ঢাকা হোক, চিটাগাং হোক, রাজশাহী হোক, খুলনা হোক, 10টা প্রতিষ্ঠান, 10টা ফ্যাক্টরি হোক, 10টা সেলস হাউস হোক, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সকল কার্যক্রম চালাতে পারবেন। দিস ইজ কল দা সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন। আর একটা ছিল যে ইউনিট ভ্যাট রেজিস্ট্রেশন। আপনার যতগুলো ইউনিট, যতগুলো প্রোডাক্ট, যতগুলো ব্রাঞ্চ, যতগুলো আলাদা আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে। সে আলাদা আলাদা রেজিস্ট্রেশন নিয়ে আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিস করবেন। 2 ধরনের রেজিস্ট্রেশনে বলা আছে। তাহলে আপনি 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 কোনটাতে থাকবেন সেটা, এবং আপনি ইচ্ছা করলে কি সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যেতে পারবেন, সেটাও আবার একটা কথা। আপনি ইচ্ছা করলে সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যেতে পারবেন না যদি সে ডেফিনেশন আপনাকে কভারেজ না দেয়। আসি আমরা সেন্ট্রাল রেজিস্ট্রেশন বলতে করে থাকি সেন্ট্রাল রেজিস্ট্রেশন সেকশন 5 SRO 174। আপনার এই সেকশন এবং এই এসআরও হচ্ছে যে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। এইখানে ডিটেইলস বলা আছে কারা সেন্ট্রাল রেজিস্ট্রেশনে থাকতে পারবে, কারা থাকতে পারবে না, থাকতে হলে কি করতে হবে, এবং কি কি কন্ডিশন মিট করতে হবে। আমাকে শোনা যাচ্ছে? অনেকক্ষণ কারো কোনো কথা নাই। আসি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। নেটওয়ার্কে আসি তাহলে। হ্যাঁ, মাঝে মাঝে চেক করতে হয় আমাকে। আচ্ছা, তাহলে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা কারা, আমরা একটু সংজ্ঞাটা একটু পড়ি, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে সেন্ট্রালটা। When an entity operates economic activities by supplying identical or similar or homogeneous সমজাতীয় একই রকম goods or service or both are supplied from one or more place, এক জায়গা থেকে অথবা more place থেকে, and all accounts, tax, deposits and records are maintained centrally in software based automated system, then they will be required to obtain central registration. আমি আবারও পড়ি লাইনটা। When an entity operates economic activity by supplying identical or similar or homogeneous goods or service or both supplied from one or more place, and all books and accounts and records centrally maintained করা হয় in software based automated system, then they will require to obtain central registration. তাহলে দেখেন, একটা প্রতিষ্ঠান যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে চায় তার বিভিন্ন ধরনের বিজনেসে, তাহলে আমাকে দেখতে হবে সে কি আইডেন্টিক্যাল হোমোজেনিয়াস বা একই রকম প্রোডাক্ট বিক্রি করতেছে কিনা, প্রডিউস করতেছে কিনা, এবং সেটা এক থেকে মোর প্লেস থেকে সেটা ডেলিভারি হচ্ছে কিনা। তার উপরে তাদের যত বুকস এন্ড রেকর্ডস, ট্যাক্স ডিপোজিট আছে, এগুলো সেন্ট্রালি তাদের হেড অফিসে অথবা সেন্ট্রাল কোনো একটা জায়গাতে অথবা একটা পয়েন্টকে সেন্ট্রালি ধরে সেখানে মেনটেন হচ্ছে কিনা। আবার সেগুলো ম্যানুয়ালি মেনটেন করলে হবে না, হ্যাঁ, সফটওয়্যারে মেনটেন করতে হবে। আবার যে কোনো সফটওয়্যার হলে হবে না, ভ্যাট অথরিটি অনুমোদিত ভ্যাট সফটওয়্যারের মাধ্যমে ভ্যাটের কার্যক্রম রাখতেছে কিনা, দেন হি উইল এন্টাইটেল টু গেট দ্য সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন। বলেন কারা কারা বুঝেন নাই আমার এই কথাবার্তাগুলা? এখানে অনেকগুলা বাট কিন্তু হোয়াট আছে। শালম, স্যার একটু বুঝতে পেরেছি। বুঝছেন? অভিজিৎ, হুমায়ুন, বুঝতে পেরেছি স্যার। স্যার। হুমায়ুন বুঝছেন? স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা সেন্টারে যেমন দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। যেমন মনে করেন একটা সিমেন্ট ফ্যাক্টরির কথাই যদি বলি, হ্যাঁ, মনে করেন এই যে আমি জাস্ট এটা আমি আমার লাইফ এক্সাম্পলই দিই। আমার পাস্ট অর্গানাইজেশন, গত অর্গানাইজেশনটা ছিল আমার হাইডেলবার্গ সিমেন্ট, হাইডেলবার্গ ম্যাটেরিয়াল। আপনার শুনে থাকবেন তাদের দুইটা ব্র্যান্ড, একটা হচ্ছে যে রুবি সিমেন্ট আর হচ্ছে যে স্ক্যান সিমেন্ট। ওকে, এই দুইটা নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। যেটা কুমিল্লার ওই পাশটাতে, কুমিল্লা থেকে চিটাগাংয়ের ওই পাশটাতে রুবি সিমেন্টটা পাওয়া যায়, আর কুমিল্লা মিডল থেকে পুরো বাংলাদেশের বাকি জায়গাটাতে স্ক্যান সিমেন্ট ব্র্যান্ডের সিমেন্টটা পাওয়া যায়। তাদের দুইটা ব্র্যান্ড, 3টা ফ্যাক্টরি। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা খুব আইডিয়াল এক্সাম্পল। তাদের দুইটা ব্র্যান্ড, 3টা সিমেন্ট ফ্যাক্টরি। একটা সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে যে চিটাগাং এ হালিশহর এয়ারপোর্টে যাওয়ার আগে, আরেকটা ফ্যাক্টরি হচ্ছে যে নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজের বাম পাশে, আপনার যেমন কাঁচপুর ব্রিজ সিলেট রোডে। তাদের আরেকটা ফ্যাক্টরি হচ্ছে যে মুন্সিগঞ্জে তাদের আরেকটা ফ্যাক্টরি। তাহলে 3টা ফ্যাক্টরিতে তাদের এই ব্র্যান্ডের সিমেন্ট গুলো প্রডিউস হয়ে থাকে। তাদের কর্পোরেট অফিসটা হচ্ছে গুলশানে, এবং তাদের অনেকগুলো ডিপো আছে এবং ওয়্যার হাউস আছে। এখন আমার কথা হচ্ছে যে এই কোম্পানিটা কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য? জি স্যার, যোগ্য। একই প্রোডাক্ট
বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। স্যার তারা সফটওয়্যারে মেনটেন করে কিনা সেটা তো বলেননি। হ্যাঁ, সফটওয়্যার মেনটেন করে কিনা এটা দেখতে হবে। তারা সফটওয়্যার মেনটেন করে, তারা ইআরপি আর একটা ইআরপি এসএপি ইউজ করে। এটা কি স্যার স্যার এনবিআর কর্তৃক অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে কিনা সেটা দেখতে হবে তো। তাহলে দেখেন আনসার কিন্তু আপনাদের কাছে পেয়ে গেছেন আপনারা সবাই। তাহলে শুধু একই রকম প্রোডাক্ট প্রডিউস করলেই হবে না, তাদের বুকস এন্ড রেকর্ডস গুলো সেন্ট্রালি কোন একটা জায়গাতে মেনটেন হতে হবে এবং সেন্ট্রালি ইলেকট্রনিক্যালি হতে হবে। যেমন শুধু এসএপি তে রাখলে হবে না, ইআরপি তে রাখলে হবে না। ভ্যাট অনুমোদিত ভ্যাটের কার্যক্রমগুলো, ভ্যাট আবারও বলি, ভ্যাট অনুমোদিত ভ্যাটের কার্যক্রমগুলো ভ্যাট অনুমোদিত সফটওয়্যারে আছে কিনা, মেনটেন করে কিনা, করলে শুধুমাত্র তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে এবং তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন আন্ডারে আছে। তাহলে সেটার একটা এক্সাম্পল দেখেন। তারা একটা মনে করেন যে তার হেড অফিস হচ্ছে করবো, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বুঝাচ্ছি, একটা সিমেন্ট ফ্যাক্টরি, দুইটা সিমেন্ট ফ্যাক্টরি, সিমেন্ট ওয়্যার হাউস এবং সিমেন্ট ডিপো, হ্যাঁ। এবং দেখেন তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাওয়ার জন্য। তবে এখানে একটা কথা বলে রাখি, শুধু আমি একটু আগে দেখি, শুধু একটা ধরনকে, আবারও বলতেছি, একটা ধরনকে এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন থেকে বাইরে রাখছে। তারা সকল ক্রাইটেরিয়া মিট করলেও, যখন 2019 সালে যখন সেন্ট্রাল, তখন তারাও পারতো, তারা 1 থেকে 2 বছর পরে এই টোবাকো বিজনেস, যারা টোবাকো বিজনেস করে, মনে করেন এই যেটা বললাম যে আমি এতক্ষণ যা বললাম, একটা টোবাকো কোম্পানি, তাদের ফ্যাক্টরি 4টা ফ্যাক্টরি আছে, সেন্ট্রালি মেনটেন হচ্ছে, ভ্যাট অনুমোদিত সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। তারপরও তারা শুধুমাত্র টোবাকো বিজনেস করে বলে তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে না, তাদেরকে ইউনিট রেজিস্ট্রেশন দেবে। মোদ্দা কথা হচ্ছে যে আমার এই ডেফিনেশনটা সমজাতীয় প্রোডাক্ট, বুকস এন্ড রেকর্ড সেম জায়গায় মেনটেন হচ্ছে, সফটওয়্যার মেনটেন হচ্ছে, এটা এক্সেপ্ট টোবাকো বিজনেস, তাহলে সে ভ্যাট রেজিস্ট্রেশন হবে। টোবাকো বিজনেসকে আপনাকে ইউনিট রেজিস্ট্রেশনে যেতে হবে। এখন আসেন ব্রাঞ্চ রেজিস্ট্রেশন বা ইউনিট রেজিস্ট্রেশন কারা নিবে দেখি। When an operates economic activities, when an entity operates economic activity by supplying different types of product, different places, different types of product, মনে করেন যে তার রং আছে, সিমেন্ট আছে, রড আছে, তার অন্য একটা সার্ভিস আছে, তার অন্য ধরনের বিজনেস আছে, হ্যাঁ, তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে, তাকে ডিফারেন্ট রেজিস্ট্রেশন নিতে হবে। যেমন আমরা বলি, যেমন একটা প্রতিষ্ঠান, তার একটা সিমেন্ট ইউনিট আছে, তার একটা রঙের ইউনিট আছে, রঙের একটা বিজনেস আছে, তারপর পাটের একটা বিজনেস, টেক্সটাইল মিল আছে, তার একটা সার্ভিসও দিয়ে থাকে, কনসালটেন্সি একটা সার্ভিস পয়েন্ট আছে বা অন্য ধরনের সার্ভিস দিয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে তাকে সেপারেট ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। বিল নাম্বার 1, বিল নাম্বার 2, তাকে সেপারেট ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। ক্লিয়ার সবাই? টোবাকো বিজনেস সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে না, এটা ফিনান্স অ্যাক্ট 2022 এখন আসেন, আমরা একটা কথা বলছিলাম সেন্ট্রাল রেজিস্ট্রেশন করার সময়, হোমোজেনিয়াস গুডস, এটার রিয়েল ডেফিনেশনটা একটু দেখে নিই। হোমোজেনিয়াস গুডস বলতে কি বুঝে থাকি? হোমোজেনিয়াস গুডস রেফার্স টু গুডস of similar class according to the nature of consumption or use, such medicine, electronics, food, toiletries, plastic, etc. and packaging and intermediate thereof. বলতেছে যে একই রকম সমজাতীয়। যেমন আমি ইলেকট্রনিক্যাল বিজনেসের কথায় আসি। এখন কিছু ইলেকট্রনিক্যাল বিজনেস আছে আপনাকে ঠান্ডা করে, কিছু ইলেকট্রনিক্যাল প্রোডাক্ট আছে আপনাকে ঠান্ডা করে, কিছু ইলেকট্রনিক্যাল প্রোডাক্ট আছে আপনাকে গরম করে। তাহলে এগুলো কি একই জাতীয়? বলেন। আপনি যেমন একটা শোরুমে ঢুকলেন, ট্রান্সফর্মার একটা শোরুমে ঢুকলেন, ওখানে এসিও আছে আবার ফ্রিজও আছে, তাহলে দুটো কি একই জাতীয়? ইয়েস স্যার। একই জাতীয় তো স্যার। তো ঈর্ষাদ বললো যে একই জাতীয় না। ওকে, গুড রিপ্লাই। তাহলে অভিজিৎ? স্যার দুইটা প্রোডাক্টই হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি দিয়ে ইউজ হচ্ছে, দুইটা প্রোডাক্টেরই কাজ হচ্ছে স্যার মানে ঠান্ডা হাওয়া দেওয়া। ফ্রিজের কাজ হচ্ছে স্যার খাবার ঠান্ডা রাখা, এসির কাজ হচ্ছে আমাদেরকে ঠান্ডা রাখা, মানে ওই কনসেপ্ট আমি বললাম যে স্যার। তাহলে ওভেন স্যার হয়তো ওই ইলেকট্রিসিটি ইউজ করে সেই সেন্সে হোমোজিনিয়াস মনে হয়, কিন্তু ইউজ কেস সিনারিওতে একটু ডিফারেন্ট, বাট ইলেকট্রিসিটির পারপাসে বললে স্যার আমার কাছে হোমোজিনিয়াস। আচ্ছা, আমরা তাহলে অন্য জায়গায় আসি। আচ্ছা, যেমন আমরা প্রাণ, হ্যাঁ, ও তো বালতিও বানায়, আবার কি বলবো, প্রাণ বানায় না এমন কিছু নাই, তাই না?
প্রাণে এমন কোনো জিনিস নেই বাংলাদেশে। হ্যাঁ, প্রাণ ওদের ডায়লগই এটা, ওদের একটা ডায়লগ আছে, যাই হোক সেটাই বলবো না এখানে। ওরা ওই সকল জিনিস বানায়, ওরা ওরা বানায় না এমন কিছু নাই এখন, এমন কোন ক্ষেত্র বাকি নেই ওদের। তো আসলে দেখেন, আমরা হয়তো বা ব্যবহার বিধি, ইউজের বিধির মধ্যে একটু ডিফারেন্ট হইতে পারে, কিন্তু আমি যে এক্সাম্পল, ওগুলো সব ইলেকট্রনিক্যাল প্রোডাক্ট। কারণ যদি আমার এতগুলা মানে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র করতে চাই, তাহলে তাদের বিজনেসটা কন্ট্রোল করা সম্ভব হয় না। সেই জন্য এটার একটা ডেফিনেশন আছে, যদি তোমার প্রোডাক্টটা যদি হোমোজেনিয়াস প্রোডাক্ট হয়, যেমন মেডিসিন, মেডিসিন তো অনেক রকম আছে, লিকুইড মেডিসিন আছে, ওই মেডিসিন আছে, সেটা অনেক ধরনের মেডিসিন আছে, তাহলে সেই মেডিসিন আনেন। টয়লেট আছে, আপনারা দেখেন সাবান আছে, শ্যাম্পু আছে, পারফিউম, অনেক কিছু আছে। এই যে টয়লেট তো অনেক ধরনের, তাহলে এগুলোকে প্রত্যেকটা জন্য কি আলাদা আলাদা ধরন তো আলাদা, ওগুলোর উপকারিতা আলাদা, কিন্তু এদেরকে বলতেছে এবং ইভেন দো খেয়াল করেন, আপনি যে লাক্স সাবানটা ইউজ করেন, ওই লাক্স সাবানের যে প্যাকেজটা, যে প্যাকেটটা, সে প্যাকেটটাও কিন্তু প্যাকেট কিন্তু টোটাল প্যাকেজিং ইন্ডাস্ট্রি, ওটার সাথে তো সাবানের কোনো সম্পর্কই নাই, তাই না? একটা লাক্স সাবানের সাথে সাবানের যে মরকটার সাথে এটা কোনো সম্পর্কই নাই, কিন্তু ওইটাকেও তারা বলতেছে হোমোজেনিয়াস, এটা প্যাকেজিং, ওই রিলেটেড একটা প্যাকেজিং কেও হোমোজেনিয়াস গুডস বলতেছে। আমি এটা বাংলাটা একটু আপনাদের কাছে দেখাই, ইংলিশটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। সমজাতীয়, দেখেন সমজাতীয় পণ্য অর্থ ভোগ ও ব্যবহারের প্রকৃতি অনুযায়ী, খেয়াল করেন, ভোগ বা ব্যবহারের প্রকৃতি অনুযায়ী সমগোত্রীয়, যেমন ওষুধ, ইলেকট্রনিক্স পণ্য, খাদ্য, কসমেটিক্স, টয়লেটারিজ, প্লাস্টিক পণ্য ইত্যাদি, এবং উহাদের প্যাকেজিং গুলাকে এবং মধ্যবর্তী, এগুলাকে আপনাকে হোমোজেনিয়াস গুডস করবে, তাহলে তখন তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন আন্ডারে নিয়ে তাদেরকে এই বিজনেসটা করতে পারে। ক্লিয়ার সবাই? আমি আবারও বলতেছি, Yes, sir. আপনাদের কাছে এই জায়গাটাতে কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন যে নিবেন, চাইলে তো হবে না, আপনাকে আরো কন্ডিশন তো বললাম, আপনাকে এটা হবে ম্যানুফ্যাকচার কমার্শিয়াল, তারপর দেখেন কন্ডিশন গুলো হইতে হবে কি, হয় না ম্যানুফ্যাকচার সাপ্লাই আইডেন্টিক্যাল, একই কথা, এটা শুধু ডেফিনেশনটা করাই ফেলছি, এটা আপনি পড়লে বুঝতে পারবেন। এটা কিছু কিছু জিনিস আপনাদের জন্য দিয়ে দিব, হ্যাঁ, এটা আমার কথাবার্তার ভিতরে চলে আসছে এগুলো। এখন আসেন, আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে ভ্যাট অথরিটি সফটওয়্যার বেসড অটোমেশন মাধ্যমে, অ্যাপ্রুভ ভ্যাট সফটওয়্যার বেসড অন অটোমেটের মাধ্যমে 2.1 ফর্ম নাম্বার 2.1 ফর্মে যে কোনো ভাবে করলে হবে না, ফর্ম 2.1 এ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে 2.3 এর মাধ্যমে ভ্যাট কর্তৃপক্ষ আপনাকে সার্টিফিকেট ইস্যু করবে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। আপনাকে তখন আপনি আপনার যে ভ্যাট রেজিস্ট্রেশন রিটার্নটা, সেটা সেন্ট্রালি সাবমিট করতে হবে, যে অ্যাড্রেস সেখানে অ্যাড্রেস করতে হবে। আপনি 4.3টা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মে সেন্ট্রালি আপনাকে সাপ্লাই দিতে হবে। এবং আরো যেটা বলছে, আপনার সেন্ট্রাল ইউনিট অ্যাড্রেসে আপনার সকল ইনভয়েস গুলো মেনটেন করতে হবে, হ্যাঁ, এবং এই ডকুমেন্ট গুলো আপনাকে 5 বছর পর্যন্ত কিপ করে রাখতে হবে। ক্লিয়ার সবাই? এই ধরনের কন্ডিশন গুলো আপনাকে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়ার পরে আপনাকে এই কন্ডিশন গুলো মিট করতে হবে। এটা লাগবে না, এটা এখন লাগবে না। আমরা একটা দেখি, একটা কেস দেখি, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। বলতেছে যে a manufacturing company name innovation is a private limited company which product, আমার টাইম 5টা ষোলো, আমরা আরো 15-20 মিনিট করি, অসুবিধা আছে? নো স্যার। হ্যাঁ, নো স্যার। স্যার ইফতারের আগে চালিয়ে হবে স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, a manufacturing company name innovation is a private limited company which produce television, air conditioner, refrigerator and mosquito coil। আবারও বলি, একটা ম্যানুফ্যাকচারার তার না সে কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করে? টেলিভিশন তৈরি করে, এয়ার কন্ডিশনার তৈরি করে, রেফ্রিজারেটর তৈরি করে, আবার মসকিটো কয়েল তৈরি করে। দে হ্যাভ 2 ফ্যাক্টরিজ, তাদের 2টা ফ্যাক্টরি, ওয়ান অফ হুইচ ম্যানুফ্যাকচার টেলিভিশন, এয়ার কন্ডিশনার এন্ড রেফ্রিজারেটর, এন্ড the other manufacturing মসকিটো কয়েল তৈরি করে। 2টা ফ্যাক্টরিতে, একটাতে করে হলো ইলেকট্রনিক প্রোডাক্ট, আর একটাতে করে হলো মসকিটো কয়েল। দে অলসো হ্যাভ ওয়ান ওয়্যার হাউস, তাদের একটা ওয়্যার হাউস আছে, where all the product are stored, and 3 sales unit, আবার তাদের 3টা সেলস সেন্টারও আছে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, ইনোভেশন সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে? যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন না পায়, তাহলে ইউনিট রেজিস্ট্রেশন পাবে? যদি ইউনিট রেজিস্ট্রেশন পায়, তাহলে তাকে কয়টা রেজিস্ট্রেশন নিতে হবে? আমি কি বুঝাইতে পারছি? আবারও বলি, ইনোভেশন লিমিটেডের 3টা, তাদের 2টা ফ্যাক্টরি, 2টা ফ্যাক্টরিতে, একটা ফ্যাক্টরিতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন তৈরি করে, আর একটা ফ্যাক্টরিতে মসকিটো কয়েল তৈরি করে।
এগুলো আবার রাখে হলো একটা সেন্ট্রাল ওয়্যার হাউসে, সবগুলো দুটো ফ্যাক্টরি লাগে, এবং এগুলো বিক্রি করে 3টা সেলস ইউনিট, সেল সেন্টারে। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে নাম্বার 1, পাবে কি পাবে না? না পাইলে ইউনিট রেজিস্ট্রেশন পাইলে তাকে কয়টা ইউনিট রেজিস্ট্রেশন বা ব্রাঞ্চ রেজিস্ট্রেশন নিতে হবে? স্যার 2টা ইউনিট রেজিস্ট্রেশন লাগবে। ওকে, রাকিব বললো 2টা, টোটাল 6টা রেজিস্ট্রেশন লাগবে। লুৎফুর বললো 6টা, 2টা ফ্যাক্টরির জন্য, একটা ওয়্যারহাউসের জন্য, আর 3টা সেলস ইউনিটের। ওকে, ও 6টার হিসাব দিল। রাকিব 2টার হিসাব কিভাবে বলেন তো? আর স্যার আমি শুধু প্রোডাক্টের হিসাব করেছি আর কি, মানে ওকে ওকে, গুড গুড। অন্যরা বলেন, শাহ আলম। স্যার 6টার হিসেবে দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে, আমরা একটু স্যার সময় 4টা। স্বল্প, ওকে, আমরা সময় স্বল্পতা আছে, একটু আমরা একটু সলিউশনটাতে দেখি আমরা কি করছে তারা। এগুলো কথাবার্তা গুলো আছে, এগুলো পরিমাণ রেফারেন্স গুলো দেওয়া আছে। তাহলে দেখেন এই ডিসিশনটাতে আসি আমরা। হ্যাঁ, based on the above mentioned law reference, the company is unable to obtain central registration. প্রথম কথা, সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে না। ওকে, since 2 of its factories are involved in the manufacturing and non-identical or dissimilar product, কারণ তারা non-identical করে, which are then sold in the there through the sale. Hence the company will need to obtain 6 separate registration. 2টা রেজিস্ট্রেশন হবে 2টা ফ্যাক্টরির জন্য, 1 ফর ওয়্যারহাউস, 3টা হবে তার সেপারেট সেলস ইউনিটের জন্য। এখন আপনারা বলতে পারেন আমার ওয়্যারহাউসে 2 ধরনের প্রোডাক্ট রাখছে, তাহলে প্রোডাক্ট তো ডিফারেন্ট না। ওয়্যারহাউসটার জন্য তারা একটা পাবে, আর সেল সেন্টারগুলোর জন্য 3টার জন্য 3টা রেজিস্ট্রেশন নিতে হবে। ক্লিয়ার সবাই? আপনার এই রেফারেন্স গুলো পড়বেন। আমি এখানে একটু সংক্ষেপে সেকশন 5.1, আপনার বেটা আইনের সেকশন 5.1, 5.2, 5. এগুলো পড়লে, এবং এসআরও 174। আর একটা কথা বলে রাখি, এসআরও গুলো পাওয়া খুবই সহজ। গুগলে গিয়ে এসআরও 174 দেন, দেখবেন যে পেয়ে যাবে। বাংলাদেশ এনবিআর এর এই এসআরও গুলো খুব অ্যাভেলেবেল, শুধু নাম্বারটা জানা রাখতে হবে, জানা থাকতে হবে। আচ্ছা, আমরা Okay. এটা গেলাম, এটা দেখলাম, এটা আপনারা দেখে নিয়েন, একটা দেখলে আরেকটা পারবেন। আচ্ছা, আরেকটা হলো ভলেন্টারি রেজিস্ট্রেশন। এটা একটু আমি আপনাদেরকে একটু বলে দিই, ভলেন্টারি রেজিস্ট্রেশনটাকে আপনারা একটু পড়ে নিবেন। আপনার অনেক সময় দেখা যায় যে আপনার রেজিস্ট্রেশন না নিয়েও আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডারে থেকে আপনি লিস্টেড হয়ে আপনি ই করতে পারেন, ইকোনমি অ্যাক্টিভিটিস করেন, অথবা আপনি এমন একটা প্রোডাক্ট তৈরি করেন যেটা এক্সাম্পটেড প্রোডাক্ট, সেটার জন্য আপনি ভ্যাট রেজিস্ট্রেশন না নিয়েও আপনি ইকোনমি অ্যাক্টিভিটিস করতে পারেন। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আমাদের কিছু কথা বলা আছে, আপনি একটু ধ্যান রাখবেন। আমাদের বিভিন্ন ভ্যাট আইনে বলা আছে যে যার ভ্যাট রেজিস্ট্রেশন নাই তার সাথে বিজনেস করাটা ইললিগাল টাস্ক। এবং এমন অনেক অর্গানাইজেশন আছে, ভালো ভালো কমপ্লায়েন্স অর্গানাইজেশন গুলো, কোনো একটা সাপ্লায়ারের সাথে বিজনেস করার সময় তারা বলে তোমার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার দাও, টিন সার্টিফিকেট দাও, ট্রেড লাইসেন্স দাও, এটা দাও, সেটা দাও। আপনি যদি বলেন যে ভাই আমার তো ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তাহলে তারা আপনার সাথে বিজনেস করবে না, তারা কমপ্লায়েন্স অর্গানাইজেশন। কিন্তু আপনি যদি বলেন ভাই আমার তো রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক না, আমি তো 50 লাখ টাকার নিচে আমার সেল, আপনারও যুক্তি আছে, কিন্তু ওরা বলতেছে না ভাই আমি রেজিস্ট্রেশন না হলে তোমাকে ই করতে পারবো না। ইভেন দো আপনার রেজিস্ট্রেশন না হলে আপনি যে ইনপুট ট্যাক্স যে ক্রেডিট সিস্টেমটা আছে সেই ক্রেডিট সিস্টেমটা অ্যাভেল করতে পারবেন না। সেই ক্ষেত্রে যাদের রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক না, তারা যদি স্বপ্রণোদিত হইয়া তাদের এই বিজনেস অ্যাক্টিভিটিস গুলোকে স্মুথ রাখার জন্য স্বপ্রণোদিত হইয়া যদি রেজিস্ট্রেশন নেয়, দিস ইজ কল দা ভলেন্টারি রেজিস্ট্রেশন। আবারও বলি, যারা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য বাধ্য না, তারা যদি স্বপ্রণোদিত হইয়া যদি রেজিস্ট্রেশন নেয়, দিস ইজ কল দা ভলেন্টারি রেজিস্ট্রেশন। ক্লিয়ার সবাই? Yes, sir. স্যার ক্লিয়ার। বাকিটা পড়ে নেবেন, কিছু কিছু জিনিস আপনারা পড়ে নেবেন, এগুলো আপনারা পড়লে বুঝবেন না, এটা জাস্ট একটু কষ্ট করে পড়বেন, বুঝবেন। আচ্ছা, এটা একটু এই জিনিসটা আমরা এটা দেখি। আমি এটা দেখ, what is the consequence if purchase is done from an entity which is not registered under VAT? আমি কথায় কথা বলতেছিলাম যে অনেক সময় অনেক প্রতিষ্ঠান যার রেজিস্ট্রেশন নাই তার সাথে বিজনেস করতে চায় না, এটা ইললিগাল অ্যাক্ট, আমাদের আইনেও বলা আছে। এই কথাটাই বলতে, যদি করে থাকেন, যদি অনেক সময় প্রয়োজনে জাগিদের প্রয়োজনে বিজনেসের ধরনে আপনাকে করতে হয়। যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কমপ্লায়েন্স অর্গানাইজেশনও দেখা যায় তারা যে স্পেয়ার পার্টস বা যারা একটা মেশিন চালাচ্ছে, তারা একটা ফ্যাক্টরি চালাচ্ছে, হঠাৎ একটা মেশিন, একটা টুলস নষ্ট হয়ে গেছে, একটা যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এই মেশিনটা ছিল ইম্পোর্টেড মেশিন, এখন এই যন্ত্রটার মেশিনটা রিপ্লেস করতে হলে দেখা যাচ্ছে যে এটা ইম্পোর্ট করে আনতে হবে, ইম্পোর্ট করে আনার পরে মেশিনটা চলবে, তাহলে দেখা 3-4 মাস 5 মাসের ইস্যু এসে দাঁড়ায়।
তখন অনেক সময় দেখা যায় এই ধরনের জিনিসগুলো আমাদের আমাদের ওই যে দোলাই খাল, হ্যাঁ, বা আমাদের ওই যে ইসলামপুর, ওইসব জায়গাতে ছোট ছোট দেখবেন বা রাস্তার পাশে বা ছোট ছোট দোকানদার ওগুলা ওখানে ওই জিনিসগুলো পাওয়া যায়। এখন ওদের কাছে যদি ভ্যাটের কথা বলেন, ওরা ভ্যাটের বুঝে না, ওরা বলতে ভাই আমরা তো ভ্যাটের বুঝি না, আমরা ছোট ছোট স্ট্রিট শপ এগুলো অনেক অনেক অনেকগুলা। তো তাইলে আপনি এখন কি করতে হয়, আপনাকে এখন বাধ্য হয়ে ওদের থেকে ওই যন্ত্রপাতিটা কিনে এনে আপনি আপনার বিজনেস কার্যক্রম আপনার মেশিনটা চালায় রাখতে হয়। তা এখন কথা হচ্ছে যে সে ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তার থেকে যে মাল কিনা তো আপনার অপরাধ না, তাহলে এখন আপনি তার থেকে মাল কিনতে বাধ্য হলেন, তাহলে এই ভ্যাট, তাহলে এটা কি হবে, এই ভ্যাটটা কে দিবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স ইফ পারচেজ ইজ ডান ফ্রম অ্যান নন রেজিস্টার্ড পারসন থেকে আপনি একটা প্রোডাক্ট কিনছেন, তাহলে আপনার এটার জন্য লাইবেল কে থাকবে এবং এখানে আপনার করণীয়টা কি? একসময় ডাইরেক্ট বলে দিছিল এটা ইলিগাল অ্যাক্ট, এবং সেটা একটা বলে দিছিল অ্যাকর্ডিং টু দ্য ভ্যাট অ্যাক্ট পারচেজ নিড টু বি ডান ফ্রম ভ্যাট রেজিস্টার্ড এন্টিটি। ইফ পারচেজ ইজ মেড ফ্রম অ্যান এন্টিটি হুইচ ইজ নট রেজিস্টার্ড আন্ডার দ্য ভ্যাট দেন ইনপুট ট্যাক্স রিবেট ক্যান নট বি ক্লেম। আপনি তাহলে ইনপুট ট্যাক্স ক্লেম পাবে না। মোর ওভার অ্যাকর্ডিং টু সেকশন 85 অফ দ্য ভ্যাট অ্যাক্ট ইট ইজ ইরেগুলারিটি, এটা একটা ইরেগুলারিটি জব যদি আপনি একটা নন রেজিস্টার্ড পারসন থেকে একটা প্রোডাক্ট পারচেজ করেন। সো ইট ইজ বেটার নট টু পারচেজ ফ্রম এনি এন্টিটি হুইচ ইজ নট রেজিস্টার্ড আন্ডার ভ্যাট অ্যাক্ট। এতটুকু বলে গত ফিনান্স সেক্টর আগের ফিনান্স সেক্টর পর্যন্ত বলে দিছে। এখন দেখা যাচ্ছে যে না, বাস্তবতা খুবই ডিফারেন্ট, বাস্তব অনেক সময় এগুলা অনেক সময় আনতে হয়। সেক্ষেত্রে বলে দিছে as per new finance act 2022 if any purchase from any unregistered person purchaser, খেয়াল করেন, purchaser shall liable to responsible for payment the applicable VAT। সেক্ষেত্রে আপনি ওই গোলাইগাল থেকে মালটা কিনে না, আপনার ওই ভ্যাটটা গভর্নমেন্টকে আপনি দিয়ে দিতে হবে। যে ভ্যাটটা দেওয়ার কথা ছিল ও, সেই ভ্যাটটা আপনি দিয়ে দিবেন। বুঝাইতে পারছি কথাটা? প্রথম কথা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্ট, বাট ইলিগাল অ্যাক্ট হলেও আপনি যদি এই ধরনের কাজ করতে বাধ্য হন, তাহলে আপনি পারচেজার হিসেবে আপনি সেলস ভ্যাটটা আপনি দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। হ্যাঁ, আপনি যদি রেজিস্ট্রেশন নেওয়ার কথা, রেজিস্ট্রেশন নেওয়ার যোগ্য, রেজিস্ট্রেশন নিতে বাধ্যতা ছিল কিন্তু আপনি রেজিস্ট্রেশন নেন নাই, সেক্ষেত্রে আপনার ফাইন হবে 5,000, আগে ছিল 10,000। খেয়াল রাখেন। ওকে, আপনার যে রেজিস্ট্রেশন নেওয়ার যোগ্য সে যদি রেজিস্ট্রেশন না নেয়, তার আগে ছিল ফাইন 10,000, বর্তমানে 5,000। আচ্ছা, এটা একটু জাস্ট একটু পড়ে নি, সরি আপনাদেরকে আমি আটকে রাখতেছি অনেকক্ষণ। হ্যাঁ, RS Limited import finished goods and distribute them across the country through the 20 own depots। RS Limited একটা ডিস্ট্রিবিউটর কোম্পানি, তারা 20টা ডিপো দেশের বিভিন্ন শহরে বিষয় করে, তো তারা মাল ডিপো থেকে মাল সাপ্লাই দেয়। At this moment the company has separate batch registration for each depot and central warehouse। তারা এখন তারা 20টা সেপারেট রেজিস্ট্রেশন দিয়ে তারা তাদের বিজনেসটা করতেছিল এতদিন ধরে। রিসেন্টলি the management of the company considering to have the central VAT registration and located by the separate। এখন ম্যানেজমেন্ট মনে বলতেছে যে না, আমরা সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যাব। আপনাকে ম্যানেজার হিসেবে বলতেছে যে আমরা সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যাব, তাইলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন যেতে হলে কি করতে হবে? ব্রিফলি ডেসক্রাইব টু লজিক্যাল আর্গুমেন্ট ইন ফেভার অফ সেন্ট্রাল রেজিস্ট্রেশন। আপনি যে 20টা রেজিস্ট্রেশন থেকে, ইউনিট রেজিস্ট্রেশন থেকে যে সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যাবেন, তার পেছনে যুক্তি কি, কেন যাবেন আপনি? এটা একটা প্রথম কোশ্চেন আপনার কাছে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে does central VAT registration reduce the government revenue? আপনাদের কাছে দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে এই যে যদি 20টা রেজিস্ট্রেশন থেকে যদি একটা রেজিস্ট্রেশনে যান, তাহলে আপনার গভর্নমেন্ট তার রেভিনিউ হারাবে কিনা? বলেন, প্রথমটার আনসার বলেন। কেন সেন্ট্রাল রেজিস্ট্রেশন থেকে ইউনিট রেজিস্ট্রেশন থেকে সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যাবেন? হোয়াট ইজ দ্য বেনিফিট? স্যার কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ স্যার। কস্ট ইফেক্টিভ কোন সেন্সে? স্যার আগে 20টা রিটার্ন জমা দেওয়া লাগতো, এখন একটা রিটার্ন জমা দিলেই হয়। ওকে, কাগজ 20টা বা 20টার জায়গায় 2টাতে হয়ে গেল। ওকে, এটা একটা যুক্তি। আর কি ক্ষেত্রে, আর কি কম হবে স্যার। স্যার এমপ্লয়ি কস্ট। এমপ্লয়ি কস্ট, ইয়েস, এমপ্লয়ি কস্ট, অপারেশন কস্ট, অন্যান্য কস্ট যাবে এই জন্য। আর এটা হচ্ছে যে হ্যাসেল ফ্রি থাকবে, একটা জায়গায় কন্ট্রোলিংটা সুবিধা হবে। আচ্ছা, এটা ফার্স্ট আনসারটা পেয়ে গেলাম, অনেকগুলো আনসারের ভিতরে এটা একটা আনসার। সেকেন্ড আনসার, এখন কি 20টার জায়গায় যদি একটা হয়, গভর্নমেন্ট কি রেভিনিউ হারাবে? না স্যার। শিওর সবাই? স্যার হারাবে না জি স্যার, স্যার, আগে sure, হারাবে না। আগে 20টা কাগজে পাইতো 20 টাকা, এখন একটা কাগজে 20 টাকা পাবে, এই তো? জি ঠিক কিনা? স্যার। ওকে, আমাদের লাস্ট আজকে টপিক হচ্ছে যে টার্নওভার ট্যাক্স। আমাদের টার্নওভার ট্যাক্সটা কি জিনিস, টার্নওভার ট্যাক্সটা কি আমরা সেটা বুঝছি।
টার্নওভার মিন্স আমরা জানি, এই দেখেন টার্নওভার ইজ দ্য ট্যাক্স অল্টারনেটিভ অফ ভ্যাট, এটা যে ভ্যাটের একটা অল্টারনেটিভ ছোট ছোট ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য, সেটা অ্যানুয়াল টার্নওভার যদি আপনি 3 মিলিয়ন 30 লাখ টাকা থেকে 50 লক্ষ টাকা হয়, বা 0 টাকা থেকে 50 লক্ষ টাকা হয়, তাহলে আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডার থাকতে পারবেন। টার্নওভার ট্যাক্সের রেট হচ্ছে যে আপনার 4%। টার্নওভার ট্যাক্সের রেট হচ্ছে যে আপনার 4%। এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড বললাম, এটা আমরা অলরেডি বলে ফেলছি, এটা আসলে অত লাগবে না, এগুলো একটু পড়ে নিলে হবে। এই ধরনের গুলো আমার যোগ হবে না। এক্সক্লুডেড যেগুলো, তাদেরকে টার্নওভার ট্যাক্স আন্ডারে এক্সক্লুড করা হবে না, সেটা আমরা এটা একটা করলে বুঝবেন, এটা আসলে অত লাগবে না, এটা আমি বলে দিতে লাগবে না, সরি। আচ্ছা, ভ্যাট এবং টার্নওভার ট্যাক্সের ভিতরে বেসিক ডিফারেন্স গুলো কি কি? প্রথম তো আমরা বললাম ভ্যাটের রেট হচ্ছে 15%, টার্নওভার ট্যাক্সের রেট হচ্ছে 4%। ভ্যাটে যদি থাকেন রেজিস্ট্রেশনে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন, আপনি টার্নওভার ট্যাক্সের ভিতরে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। ভ্যাটের ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নিতে হয়, আর টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে আপনার এনডিসি হয়। এটা আপনাদের ম্যানুয়ালও পাবেন। এটা ছাড়া আরো অনেকগুলো ডিফারেন্স আছে, সেগুলো একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন, আমি শুধু আপনাদেরকে টাচ করতেছি। আচ্ছা, একটু লাস্টে গুলো ফার্স্ট গেলাম, একটু ফার্স্ট যেতে হয়েছে আমাকে। এতটুকু ছিল আজকের ক্লাস। আপনারা একটু যদি আপনারা একটু মেইল চেক করেন তো, আপনারা একটা মেইল পাচ্ছেন কিনা, একটা মেইল পাইছেন কিনা দেখেন তো সবাই। আজকে এইটার বেজে আপনাদেরকে কোয়েশ্চেন